সো আজকে হচ্ছে আমাদের নেক্সট বা সেকেন্ড এক্সপেরিমেন্ট আমরা বলতে পারি, ইন্ট্রোডাকশন টু ক্রিস্টালোগ্রাফি। ওকে, সো জেনারেলি স্ট্রাকচার সম্পর্কে এগুলো তোমাদের হয়তো বা থিওরিতে পড়ানো হয়ে গেছে, তো আমি আবার বলি। আমরা স্ট্রাকচার বলতে কি বুঝি? অ্যাটম বা আয়ন কিভাবে আছে, অ্যারেঞ্জমেন্টটা কি তাদের ম্যাটেরিয়ালস এর মধ্যে। তোমরা ইলেকট্রনিক স্ট্রাকচার পড়ছো কেমিস্ট্রিতে, রাইট? ইলেকট্রন, নিউক্লিয়াস, রাইট? Yes, কেমিস্ট্রি sir. এবং ফিজিক্সে তোমরা পড়ছো রাদারফোর্ডের মডেল বা বোরস মডেল। ওগুলো ছিল হচ্ছে ইলেকট্রনিক স্ট্রাকচার। ইলেকট্রনিক স্ট্রাকচার আমাদেরকে বোঝায় যে প্রোটন, নিউট্রন এগুলো নিউক্লিয়াস ফর্ম করে এবং এর আশেপাশে ইলেকট্রন থাকে, অথবা আমরা যদি কোয়ান্টাম মেকানিক্স এর দিকে যাই তাহলে ইলেকট্রন আসলে অরবিটাল না, বা এরা হচ্ছে ক্লাউড, ইলেকট্রন ক্লাউড হিসাবে থাকে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক স্ট্রাকচার। এখন আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচারের দিকে আসি তাহলে আরেকটু বড় স্কেলে চিন্তা করতেছি, তাহলে অ্যাটম বা মলিকুল কিভাবে অর্গানাইজড অবস্থায় আছে, মানে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের পাশাপাশি কিভাবে বসছে, তাদের মধ্যে বন্ডিংটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। এর থেকে আরেকটু বড় স্কেলে যদি আমরা যাই, অনেকগুলো অ্যাটম থ্রি ডাইমেনশনাল স্পেসে কিভাবে বসে আছে, সব দিকে এক্স ওয়াই জেড সব দিকে তাদের অ্যারেঞ্জমেন্ট কেমন, সেটা আসলে আমরা দেখি ক্রিস্টাল স্ট্রাকচার থেকে, যে টপিকটা আসলে আমরা কভার করব, থার্ড টপিকটা। আমরা যদি আরেকটু ম্যাক্রোস্কোপিক দিকে যাই বা একটু বড়র দিকে যাই, ক্রিস্টালের থেকে আরেকটু বড় হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। বিভিন্ন ক্রিস্টাল শেপ যখন এক একটা জোন তৈরি করে, যে জোনের মধ্যে অ্যারেঞ্জমেন্ট সেম, আবার অন্য পাশের যে জোনটা আছে তার অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট, এইরকম যে ডিফারেন্ট জোন তৈরি করতেছে সেটাকে আমরা বলি গ্রেইন বলি, বা তোমরা পরে দেখবা গ্রেইন। তো এটা হচ্ছে আমরা মাইক্রোস্ট্রাকচার অ্যানালাইসিস এর মধ্যে দেখি। এই মাইক্রোস্ট্রাকচার অ্যানালাইসিস নিয়ে তোমাদের একটা ল্যাব, একটা এক্সপেরিমেন্ট হবে সামনে। সো হোপফুলি তখন আর একটু ক্লিয়ার হবে। এবং আলটিমেটলি হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার, যেটা আমরা নেকেড আইয়ের মাধ্যমে দেখতে পারি। তো তুমি যদি অ্যাটমিক সাইজের, মানে আমরা যদি সাইজের হিসাবে চিন্তা করতে থাকি, নর্মালি অ্যাটমিক স্ট্রাকচারটা হচ্ছে 10⁻⁻9 বা 10⁻10 1 অ্যাংস্ট্রম থেকে 10⁻⁻20 এই অ্যারেঞ্জমেন্টে হয়, রাইট? অ্যাটমিক স্ট্রাকচারটা হচ্ছে খুব ছোট। সো এরপরে হচ্ছে এর থেকে যে আরেকটু বড় হয়, মানে অনেকগুলো অ্যাটম থ্রি ডাইমেনশনাল স্পেসে কিভাবে বসে আছে, সেটা আমরা বলতেছিলাম ক্রিস্টাল স্ট্রাকচার। সো ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে যদি দেখো সাইজের রেঞ্জটা, তাহলে দেখবো আরেকটু বড় সাইজ পর্যন্ত যেতে পারছো, 10⁻⁻7 থেকে অলমোস্ট 10⁻10 পর্যন্ত। সো এখানে একটা চার্ট তোমাদের দেয়া আছে যে আমাদের বিভিন্ন স্ট্রাকচার যদি সাইজ হিসাবে ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে কোনটা কোন রেঞ্জে থাকে। আচ্ছা, এখন আসো ডান পাশে যে কিছু নাম দেয়া আছে এগুলোর মধ্যে কোনটা কি তোমাদের পরিচিত মনে হচ্ছে? Yes, sir. X-ray. ওকে, অপটিক্যাল মাইক্রোস্কোপি সবাই জানো, রাইট? তোমরা বায়োলজিতে যে মাইক্রোস্কোপ ইউজ করছো, Yes, sir. Yes, sir. এর মাধ্যমে আমরা কি করতাম? বায়োলজির বিভিন্ন প্ল্যান্ট বা ফ্লাওয়ার এগুলোর আমরা জিনিসপত্র দেখতে পারতাম। তো নেকেড আইতে যেটা দেখা যায় না সেটা আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে কিছুটা ম্যাগনিফিকেশন বাড়ানোর মাধ্যমে দেখতে পারতাম, রাইট? সো এটা দেখো, এরা হচ্ছে ম্যাক্রো স্ট্রাকচার জিনিসটাকে বা মাইক্রো স্ট্রাকচারের কিছু রেঞ্জকে কভার করতে পারে অপটিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে। তুমি যদি এর থেকেও ছোট কোনো কিছুকে দেখতে চাও, মানে 10⁻⁻6 এর থেকেও ছোট দিকে যদি যাও, তাহলে অপটিক্যাল মাইক্রোস্কোপ যেটা আমরা ইউজ করি সেটা দিয়ে আর পসিবল না। তো নর্মালি বুঝতে পারতেছো আমরা ক্রিস্টাল স্ট্রাকচার বা নর্মাল সব ধরনের মাইক্রো স্ট্রাকচার অপটিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারি না। সেক্ষেত্রে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করা হয়। আচ্ছা, নর্মাল একটা অপটিক্যাল মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে সেটা তো তোমরা সবাই জানো, আমি আশা করতেছি, রাইট? তোমরা লেন্স পড়ছো ফিজিক্সে, উত্তল অবতল লেন্স। Yes, sir. Yes, sir. তোমাদের মোস্ট প্রবাবলি ওই চ্যাপ্টারে এরকম একটা কিছু ছিল, মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে বা টেলিস্কোপ কিভাবে কাজ করে। Yes, sir. Yes, sir. Yes, sir. তো তোমরা জানো অপটিক্যাল মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে। এর সোর্সটা হচ্ছে লাইট। এখন ইলেকট্রন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আসলে হচ্ছে, বুঝতে পারতেছো, এখানে আমরা নর্মাল লাইটের জায়গায় ইলেকট্রনের বিম ইউজ করব।
জেনারেলি কেউ কি বলতে পারবা যে আমাদের ভিজিবল লাইট এবং হাইলি এনার্জেটিক ইলেকট্রন বিম কার ওয়েভলেন্থ কম? স্যার ইলেকট্রনের ওয়েভলেন্থ কম। ইলেকট্রন বিমের হবে ইলেকট্রন। সো ইলেকট্রনের বিমের ওয়েভলেন্থ যদি কম হয় তাহলে এর মাধ্যমে কি রেজুলেশন কি বেশি হবে না? রেজুলেশন বেশি হবে, রেজুলেশন বেশি হলেই কিন্তু তুমি আলটিমেটলি বেশি পরিমাণ ম্যাগনিফাই করার পরেও সেটা ঠিক থাকবে, রাইট? সো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইউজ করব তার থেকে যদি ভিতরে কিছু দেখতে চাই। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ আবার দুই ধরনের হয়, এটা তোমরা পরবর্তীতে দেখবা, আপাতত জাস্ট নামটা জেনে রাখো। আর এছাড়াও আমরা এক্স-রে ডিফ্রেকশন অথবা নিউট্রন ডিফ্রেকশনের মাধ্যমেও অ্যানালাইসিস করতে পারি যে ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন আছে, এইসব জিনিসপত্রগুলো। জাস্ট তোমাদের নামটা একটু পরিচিত করা, ডিটেলসে তোমরা আস্তে আস্তে জানবা। আচ্ছা, এখন হচ্ছে দেখো, কোন একটা সলিড স্ট্রাকচার যখন তৈরি হয়, নরমালি যখন কোন একটা স্ট্রাকচার তৈরি হয় সেটা অনেক অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। যদি এরকম হয় যে মনো অ্যাটমিক গ্যাস, তাহলে কি একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের কোনো রিলেশন আছে ডিরেক্টলি? নো স্যার। মানে আমরা যদি ইনার্ট গ্যাসের কথা বলি, তাতে একজন একজনের সাথে রিঅ্যাকশনও করে না, এরা হচ্ছে প্রত্যেকটা অ্যাটম আলাদা ভাবে থাকে, রাইট? সো এরা যদি এইভাবে থাকে তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি অ্যাটমের মধ্যে কোনো রিলেশন নাই বা স্পেশাল রিলেশন নাই। ওকে, শর্ট রেঞ্জ অর্ডার, এটাকে আমরা বলি নো অর্ডার, মানে এর মধ্যে কোনো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট নাই যেটা তারা ফলো করবে। শর্ট রেঞ্জ অর্ডার হচ্ছে কিছু অল্প একটা জায়গা জুড়ে তারা একটা অর্ডার ফলো করবে, এই জায়গার বাইরে যাবে আবার ডিফারেন্ট টাইপের ওরিয়েন্টেশন আসবে বা অ্যারেঞ্জমেন্ট আসবে। যেমন তুমি যদি গ্লাস বলো বা পলিমার বলো নন ক্রিস্টালাইন, তাহলে তাদের শর্ট রেঞ্জ অর্ডার থাকে। আমি তোমাদের ছবি দেখাবো দুইটা। আর যদি লং রেঞ্জ অর্ডার হয়, যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে একটা টোটাল স্ট্রাকচারে, সেটাকে আমরা বলি ক্রিস্টালস বা লং রেঞ্জ স্ট্রাকচার। এটা মনে হয় তোমাদের থিওরিতে পড়াইছে অলরেডি, রাইট? নো Yes, স্যার। sir. সো স্যার এটা ডান, পড়াইছে। ওকে, সো ডান পাশে এবং বাম পাশে দুইটা ছবির মধ্যে পার্থক্য কি? এটা ক্রিস্টালাইন আর এটা নন ক্রিস্টালাইন। ওকে, সো আমরা বলছি ক্রিস্টালাইন হচ্ছে লং রেঞ্জ অর্ডার থাকে। দেখো তুমি যদি এখানে আমি একটা ছোট একটা ইউনিটকে ধরে নিই, এই অংশটুকু, আমি কি বলতে পারি না যে এই অংশটুকু সব দিকে রিপিট হয়েছে, এদিকে এদিকে বা এদিকে? সো একটা জিনিস যদি সব দিকে রিপিট হয় তাহলে বলতে পারি এই একটা জিনিসই সেম অর্ডার মেনটেন করে বা সেম অ্যারেঞ্জমেন্ট মেনটেন করে অ্যাটম গুলা বসছে, এটাকে আমরা বলবো ক্রিস্টালাইন। তুমি যদি আবার ডান পাশের ছবি দেখো, আমি যদি একটা পোর্শনকে কেটে নেই, এটাকে কিন্তু আমি বলতে পারি না যে সেম জিনিসটাই রিপিট হয়েছে, তাহলে কিন্তু শেপটা এরকম হতো না, শেপটা হয়তো বা এরকম হয়ে যেত পাশেরটা, বাট সেটা কিন্তু হয় নাই। তো আমি বলতে পারি না এখানে যে লং রেঞ্জ কোনো অর্ডার আছে। এরা হচ্ছে নন ক্রিস্টালাইন বা অ্যামরফাস। সো ল্যাটিস সম্পর্কেও তোমাদের আইডিয়া হয়েছে আশা করতেছি। তাও আমি আবার বলি, আমরা যখন ক্রিস্টালাইনের ক্ষেত্রে যাচ্ছি, তো ক্রিস্টালাইনে আমরা বললাম যে অ্যারেঞ্জমেন্টটা সেম, মানে সেম অ্যারেঞ্জমেন্ট ফলো করে তারা অ্যাটম গুলা বসতেছে। ল্যাটিস হচ্ছে সেই সব পয়েন্ট, বা তুমি যদি মনে রাখার জন্য এভাবে বলো যে ল্যাটিস পয়েন্ট গুলা হচ্ছে যেসব জায়গায় অ্যাটম বসতে পারে। ক্লিয়ার? একটা ফ্রেমওয়ার্ক যার ওই ইন্টারসেকশন পয়েন্ট গুলা অথবা যেসব জায়গাতে অ্যাটম বসতে পারবে তারাই হচ্ছে ল্যাটিস পয়েন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। একটা 3 ডাইমেনশনাল প্যাটার্ন বা ক্রিস্টালাইন প্যাটার্ন যখন তৈরি করবা, তুমি যদি জাস্ট অ্যাটম গুলাকে সরাই নাও, তাহলে অ্যাটম গুলা যে পজিশনে বসেছিল সেটাকে আমরা বলতে পারবো ল্যাটিস পয়েন্ট। তার মানে এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতেছে যেসব পয়েন্টে এসে অ্যাটম গুলা বসে। তাহলে আসলে অ্যাটম গুলা সেম অর্ডার মেনটেন করা মানে কি? তার পজিশন গুলা সেম অর্ডার মেনটেন করা, তার মানে ল্যাটিসটা সেম অর্ডার মেনটেন করে। তো এই যে সেম অর্ডার মেনটেন করতেছে, আমরা বলতেছি যে সেম একটা ছোট জিনিস যেটা অন্যান্য দিকে বলতে পারি আমরা কপি হয়েছে। এই যে সবচেয়ে ছোট অংশটুকু, আমরা যদি এই অংশটুকুকে কেটে নেই, সেটাই বলতে পারি যে এই এক্সিসে কপি হয়েছে, উপরের দিকেও কপি হয়েছে, বা এই এক্সিসেও কপি হয়ে রিপিট হয়েছে। এই যে রিপিটিং ইউনিট, সেটাকে আমরা বলবো ইউনিট সেল।
স্মলেস্ট রিপ্রেজেন্টেশন। এই জিনিসটাকে রিপিট করলে আমি টোটাল ল্যাটিসটা পাচ্ছি। এটা হচ্ছে ইউনিট সেল, এটা একটু মাথায় রাখবা। সো ইউনিট সেলের যেহেতু আমরা 3 ডাইমেনশনাল এক্সিস চিন্তা করতেছি, সো এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, এইসব জায়গায় যে লেন্থটুকু আমরা পাবো সেটাকে আমরা এ বি সি তিনটা লেন্থ দিয়ে প্রকাশ করি, এবং তাদের মধ্যে একটা একটার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি হচ্ছে আলফা বিটা গামা। তো তিনটা অ্যাঙ্গেল এবং তিনটা লেন্থ যদি জানো তাহলে এই ইউনিট সেলের তুমি সবকিছু জেনে গেছো। এখন দেখো আমি বললাম যে এ বি সি এবং আলফা বিটা গামার ভ্যালু যদি জানো তাহলে তুমি টোটাল ইউনিট সেলকে জানতে পারো। সো এই যে ইউনিট সেল গুলা এগুলো তো ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে বা ক্রিস্টাল সিস্টেম তৈরি করে। সো 7 ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার হয়। যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এবং সবগুলা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি কিউবিক বলতে পারি। কিউবের 3 বাহুর বা সব দিকের বাহুর লেন্থ কি সমান হয় না? Yes, sir. Yes, Yes, sir. sir. তো দেখো আমরা যদি কিউবের ক্ষেত্রে চিন্তা করি তার মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c এবং আলফা বিটা গামা 90 ডিগ্রি। এখন কিউবটাকে তুমি যদি দুই কর্নারে টান দিয়ে ডিস্টর্টেড করে ফেলো, মানে তার সব এক্সিসের লেন্থ সমান আছে বাট তুমি অ্যাঙ্গেলটাকে ডিস্টর্টেড করে ফেললা, তাহলে কি হবে? সেটাকে আমরা বলবো রম্বোহেড্রাল। যদি রম্বোহেড্রালের দিকে খেয়াল করো, একটা কিউবকে আমি দুইটা এক্সিস বরাবর টান দিয়ে যদি ডিস্টর্টেড করে ফেলি তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে না, একদিকে বেড়ে যাবে একদিকে কম হয়ে যাবে, রাইট? স্যার অ্যাক্সিস বলতে কি ডায়াগোনাল বোঝাচ্ছে এখানে? ডায়াগোনাল বরাবর তুমি একদিকে টান দাও বা একদিকে প্রেস করো, যেটাই করো তুমি এ বি সি তিনটার ভ্যালু সমানই রাখবা, বাট এটাকে টোটালটাকে ডিস্টর্টেড করার চেষ্টা করবা। তাহলে কি ডিস্টর্টেড করতে পারবা? অ্যাঙ্গেল, রাইট? জি স্যার। তো এই অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয়ে যাবে, যদি আলফা বিটা গামার মধ্যে সেম তারা না থাকে, মানে তারা 90 ডিগ্রি থাকবে না, একটা একটা থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো রম্বোহেড্রাল স্ট্রাকচার। ওকে, এখন আবার কিউব থেকেই সবকিছু 90 ডিগ্রি রাখলাম, বাট এ বি সি এর জায়গায় সবগুলো বাহু সমান না হয়ে একটা বাহু যদি লম্বা হয়ে যায়, এ ইকুয়ালস টু বি আছে বাট সিটা একটু লম্বা হয়ে গেছে একদিকে, আর বাকি সবকিছু সেম কিউবের মতো, তখন আমরা এটাকে টেট্রাগোনাল বলবো। দেখো এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা বিটা গামা সবাই হচ্ছে 90 ডিগ্রি। সো এভাবে যখন আমরা চেঞ্জ করতে থাকি, যে এখন টেট্রাগোনালকেও যদি আবার আমরা দুইটা অ্যাক্সিস সেম ধরছিলাম আর একটা অ্যাক্সিস ডিফারেন্ট ধরছিলাম, এখন যদি সামহাও কোনো রিজনের তিনটা অ্যাক্সিসের লেন্থ ডিফারেন্ট হয়ে যায় বাট অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, তাহলে এটাকে আমরা বলবো অর্থোরম্বিক। ওকে, সো আবার এইসব ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলের ভ্যারিয়েশন আসে তাহলে আবার হেক্সাগোনাল, মনোক্লিনিক বা ট্রাইক্লিনিক হয়। তো তোমাদের এই 7টা ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। ওকে, Yes, sir. Yes, sir. তো এই টেবিলটা সবাই একটু মাথায় রাখার চেষ্টা করবা, মাথায় না থাকলেও যেন তোমাদের হাতের কাছে অ্যাভেলেবল থাকে ফিউচার রেফারেন্সের জন্য, যেন তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, এই 7টার মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হতে পারে, যেমন কিউবিক স্ট্রাকচারের মধ্যেই ডিফারেন্ট টাইপের অ্যারেঞ্জমেন্ট আসতে পারে অ্যাটম। আমরা বলছি যে এটা হচ্ছে ইউনিট সেল বা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে অ্যাটম আবার বিভিন্ন জায়গায় বসে, এর উপরে তার ব্রেভিস ল্যাটিস তৈরি হয়, এটাকে আমরা বলি ব্রেভিস ল্যাটিস। সেটা হচ্ছে 14 ধরনের হইতে পারে, এখানে ছবি দেয়া আছে, আমরা এটা দেখবো। তার মধ্যে একটা হচ্ছে সিম্পল কিউব। যদি একটা কিউবের কয়টা কর্নার? 8টা। তুমি যে রুমে বসে আছো এই রুমের দেয়াল কয়টা? চারপাশে 4টা দেয়াল, ছাদ এবং তোমার নিচের ফ্লোর 6টা, রাইট? আমি যদি এটাকে কিউব চিন্তা করি বা তুমি যদি কিউব চিন্তা করো তাহলে এই রুমের কর্নার কয়টা? 8টা। সো এই 8টা কর্নারে যদি তুমি অ্যাটম বসাই দাও তাহলে এটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার হবে। ক্লিয়ার? এখানে অন্য কোনো ঝামেলা নাই, কিউবিক স্ট্রাকচার। এখন আমরা আসি যে বিসিসি বা বডি সেন্টার্ড স্ট্রাকচার, কিউবিক বডি সেন্টার্ড কিউবিক অথবা
ফেস সেন্টার্ড কিউবিক জিনিসটা কি? তোমাদের বডি সেন্টারটা স্যার পড়াইছে অলরেডি, রাইট? ইয়েস স্যার। তো বডি সেন্টার কাকে বলে, কেউ একজন বলো। আর আট কর্নারে স্যার, 8টা অ্যাটম থাকবে আর মাঝখানে মাঝখানে স্যার একটা অ্যাটম থাকবে। আচ্ছা, রাইট। তো তোমার এই রুমের মাঝখানে যদি তুমি বসে থাকো একদম সেন্টারে, তো এই পজিশনে একটা অ্যাটম এবং 8টা কর্নারে 8টা অ্যাটম। ইয়েস স্যার। ওকে, তো এটা হচ্ছে ফেস বডি সেন্টার। তাহলে ফেস সেন্টার কি হবে? স্যার কয়টা এখানে দেয়াল ছিল তোমার রুমে? স্যার 4টা 6 দেয়াল, 4টা স্যার, টোটাল 4টা। উপরে হ্যাঁ উপরে ফ্লোর আছে এবং নিচে রোফ, ফ্লোর আছে আর উপরে রোফ আছে, রাইট? তো আমি যদি 6টা সারফেস ধরি, এই সারফেসের মধ্যে যদি একটা করে অ্যাটম থাকে, ইয়েস স্যার, তাহলে ফেস। তাহলে আমরা বলবো ফেস সেন্টার। ক্লিয়ার? ইয়েস স্যার। তুমি চিন্তা করবে একটা কিউবের ফেস আছে 6টা, এই ফেসের সেন্টারে যদি বসে তাহলে ফেস সেন্টার। কিউবটাকে যদি টোটাল বডি চিন্তা করি, এই বডির সেন্টারে যে বসবে, তার মানে কি দুইটা মানে সবগুলা ডায়াগোনাল যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেখানে এই পয়েন্টে যদি বসে তাহলে আমরা বলবো বডি সেন্টার। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, এখন আমাকে কেউ একজন বলো যে সিম্পল কিউবিক স্ট্রাকচারে যদি বলি যে টোটাল ইউনিট সেলের ভিতরে আসলে অ্যাটম কয়টা, তাহলে কয়টা হবে? 4টা। এটার মধ্যে সিম্পল কিউবিক একটা কিভাবে? স্যার সিম্পল 8টা স্যার। 8টা কর্নার আর প্রত্যেকটা কর্নারে একটা অ্যাটমে 8 ভাগের 1 ভাগ, মানে একটা অ্যাটম টোটাল 8টা। টোটাল কিউবের মধ্যে আছে। এক্স্যাক্টলি। আমি যদি চিন্তা করি যে এই কর্নারের এই অ্যাটমটা আমার এই ইউনিট সেল বা এই ফ্রেমের ভিতরে কত অংশ আছে, তাহলে তুমি যদি এটাকে বড় করে দেখো 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1। রাইট, কারণ এর আশেপাশে 8টা কিউবের সাথে সে হচ্ছে শেয়ার করে আছে। এই পাশে একটা থাকে, এর পেছনে একটা আছে, এই পাশে পেছনে একটা আছে উপরে 4টা এবং উপরে 4টা আছে। সো এ শেয়ার করছে হচ্ছে 8টার সাথে। 8টার সাথে। সো 1/8 এরকম 8টা কর্নার আছে, রাইট? ইনটু 8 একটা অ্যাটম। আমি যদি সেম ফর্মুলা ইউজ করি তাহলে বডি সেন্টারে কয়টা হবে? স্যার দুইটা। 2টা হবে। স্যার 2টা। দুইটা হবে, কারণ 2টা হবে স্যার। কারণ Same মাঝখানে ভাবে একটা body কর্নারে থাকে। হচ্ছে তাহলে টোটাল একটা এবং মাঝখানে টোটালটা হচ্ছে আমার এই ইউনিট সেলের ভিতরে আছে, রাইট? ইয়েস স্যার। তো দুইটা, টোটাল হচ্ছে দুইটা। ফেস সেন্টারে কয়টা হবে তাহলে? 4টা। 7টা। আচ্ছা 4টা। চারটা। Yes. তুমি 4টা চিন্তা করো হবে। তোমার পাশাপাশি দুইটা রুম আছে, এই রুমের মাঝখানে তুমি যদি একটা গর্ত করে ফুটবল রাখো, এই ফুটবল আসলে কোন রুমে কত অংশ আছে? হাফ হাফ। হাফ হাফ, অর্ধেক অর্ধেক। কারণ এটা হচ্ছে দুইটা রুমের মাঝখানে দেয়ালে তুমি বসাইছো। স্যার 6টার জন্য 3টা। তো 6টার জন্য হাফ করে আসবে 3টা এবং একটা। কর্নার একটা ছিল, টোটাল 4টা। ক্লিয়ার সবাই? ইয়েস। ইয়েস স্যার। বাকি যারা কথা বলতেছো না তারা ফেস ক্লিয়ার? সেন্টারটা আবার একটু বলবেন স্যার। হ্যাঁ আমি বলতেছি। ধরো আমি দুইটা তোমাকে স্ট্রাকচার এঁকে দেখাচ্ছি। এই দুইটা কিউব বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। পাশাপাশি দুইটা কিউব আছে। আমি যদি এই ফেসের কথা চিন্তা করি, এই ফেসটা যেটা শেয়ার করছে তারা, এর মাঝখানে তুমি একটা অ্যাটম বসাই দাও। এই অ্যাটমটা কার মধ্যে কতটুকু আছে? স্যার অর্ধেক করে আছে প্রত্যেকটার মধ্যে। আমি যদি একদম এই ওয়াল বরাবর তাকাই তাহলে আসলে কি হবে? অ্যাটমটা এইভাবে আছে না? এই সাইড থেকে যদি তাকাই, জি স্যার। ইয়েস স্যার। বুঝতে পারছো? যে কোশ্চেন করলা সে কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, সো আমি যদি দেখি তাহলে স্ট্রাকচারটা কেমন হয়। এটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার, সরি বিসিসি স্ট্রাকচার, এটা হচ্ছে এফসিসি স্ট্রাকচার। তুমি যদি এখানে খেয়াল করো এটার হাফ হচ্ছে
এটার মধ্যে আছে এবং বাইরে হচ্ছে হাফ আছে। ওকে, সিমিলারলি হেক্সাগোনাল ক্লোজ প্যাক সিস্টেমও বলা হয়, যার মাঝখানে হচ্ছে আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে টোটাল অ্যাটম কয়টা আছে? একটু চিন্তা করো। চারটা। তিনটা নাকি টোটালটার মধ্যে স্যার? 15টা। একটু চিন্তা করো। স্যার 6টা। 17টা। যে যেটা অ্যান্সার দাও এটার একটু বিশ্লেষণ করতে হবে। স্যার 20টা। কিভাবে? 5টা। এখানে এখানে 3টা কিউব আছে বলে মানে ওই 3টা মিলে একটা হেক্সাগোনাল হয়েছে, তার মানে আমার মনে হচ্ছে 3টা অ্যাটম আছে। স্যার 7টা 7 স্যার 6টা। আচ্ছা, আর একটু সিম্পল করে দিই, এখানে কয়টা আছে? আটটা। স্যার 5টা আছে। যেই অ্যান্সার যেটা দিচ্ছ দুইটা। সেটা এক্সপ্লেইন করো। 2টা স্যার প্রত্যেক কর্নারে গুলা না স্যার, মানে আগে একটা একটু কর্নারে একটা, আর বডিতে একটা, মানে মাঝখানে একটা, বডিতে একটা, 2টা। 3টা আছে, এই মাছ পুরা এজে একটা আর এই দুইটা সাইডে দুইটা। স্যার 3টা। আচ্ছা, এখন দেখো এই অ্যাটমটা, এটা এবং এটা, এরা কোথায় আছে টোটালটার মাঝে ভিতরে? আছে স্যার, ওটা সেন্টারে। এরা সেন্টারে। সো এটা টোটাল 3টাই আছে, রাইট? হ্যাঁ। ওকে, এই অ্যাটমটা আছে হচ্ছে উপরের সারফেসে, সেন্টারে হাফ। Yes, sir. নিচের সারফেসে একটা আছে এরকম, হাফ। তাহলে হাফ হাফ মিলে কত হলো? এক। একটা। ওকে, আর 6টাতে 3টা। এই কর্নারে যে অ্যাটমটা সে কয়টার সাথে শেয়ার করছে? 6 6। সো 1 6 যদি হয়, এখানে টোটাল আছে অ্যাটম কয়টা? 6টা So 6টা। 6টা। সো একটা। নিচে এরকম সিমিলার একটা সিচুয়েশন আছে, একটা। এই নিচেরটা, এটা, এটা, এই কর্নার গুলা, Yes, sir. তো টোটাল হচ্ছে 6টা। ক্লিয়ার? Yes, sir. ওকে, সো কোঅর্ডিনেশন নাম্বার, এই কথাটা কি এর আগে শুনছো কখনো? Yes, sir. কোথায়? কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে। কোঅর্ডিনেশন নাম্বারটা কি একজন একটু তাহলে বলো। তার মানে একটা স্যার, ক্যাটায়ন যেমন অ্যানায়নের সাথে কয়টা যুক্ত হতে পারে ব্যাসার্ধ? সরি, একটু আবার বলো। একটা অ্যাটম আর কয়টা অ্যাটমের সাথে টাচে আছে? এক্স্যাক্টলি। সো আমরা যে এই যে স্ট্রাকচার দেখতেছিলাম, তুমি নরমালি চিন্তা করো, যখন সিম্পল কিউবিক স্ট্রাকচার ছিল তখন কি প্রত্যেকটা অ্যাটম প্রত্যেকটার সাথে টাচে ছিল, রাইট? Yes, sir. কারণ টাচ করার জন্য কি হইতে হবে, কন্ডিশন কি? শর্টেস্ট ডিসটেন্স হইতে হবে অ্যাটমের মধ্যে, তাই না? ইয়েস স্যার। এখন যদি শর্টেস্ট ডিসটেন্স হয় একটা কিউব, এই কিউবের কর্নারে যে আছে সে অন্যান্য কিউবের বাকি কর্নারের অ্যাটমে কিন্তু টাচ করবে, রাইট? Yes, sir. তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6। Yes, sir. কারণ আমরা যদি এভাবে চিন্তা করি, এখানে যে আছে সে হচ্ছে এখানে কানেক্ট করতেছে, এখানে কানেক্ট করতেছে, এই পাশের পেছনেরটার মাঝখানেরটাকে কানেক্ট করতেছে, এটাই কানেক্ট করতেছে। 4 সেম প্লেনে 4টাকে, উপরের প্লেনে একটা, নিচের প্লেনে একটা। এটাই তো নিয়ারেস্ট অ্যাটম না তার? কারণ আমি যদি ডায়াগোনাল বরাবর চিন্তা করি, ডায়াগোনালের লেন্থ কি বড় এ বরাবর, তাহলে এই অ্যাটমকে কি টাচ করতে পারবে? No, sir. তো তাহলে সে আসলে নিয়ারেস্ট কয়টা অ্যাটমকে টাচ করছে? 6টা। Yes, sir, ডিসটেন্স কি সেম থাকতে হবে? ডিসটেন্স সেম না হলে কি টাচ করবে? না না।
ধরো টাচ ছোট করার ব্যাপারটা ঠিক distance- বুঝতে পারছি না, মানে এখানে স্যার উপরে নিচে একই প্লেনেও নিলাম আবার অন্য প্লেনেও নিলাম, মানে আমি এটা। তোমাকে দাঁড়াও, কোনো ছবি আছে কিনা আমি দেখাচ্ছি। এই যে এই ছবিটা চিন্তা করো, হ্যাঁ হ্যাঁ এখানে যে অ্যাটম আছে, এখানে কি 8টা কিউব আঁকা আছে, এটা তো Yes, sir. বুঝতে পারছো রাইট? এখন প্রত্যেকটা কিউবের কর্নারে তুমি একটা করে অ্যাটম বসাও। এখন চিন্তা করো এই অ্যাটমটা কোন অ্যাটম গুলাকে টাচ করবে, কারণ আমরা তো এইভাবে আঁকতেছি, মাঝখানে অনেক জায়গা রাখতেছি রাইট? আসলে কি এইভাবে জায়গা থাকে? থাকে তো রিয়েল ইমেজ তো এটা, রাইট? Yes, sir. Yes, sir. সো দেখো, So diagonalটা খালি করবে না, বাকিগুলো করবে। হ্যাঁ, সো এই অ্যাটমটা যখন টাচ করবে পাশেরটাকে, নিচেরটাকে, কারণ তার মধ্যে স্পেসিং হচ্ছে জাস্ট এই দুইটা রেডিয়াস, সে কি ডায়াগোনালকে টাচ করতে পারবে? No, sir. No, sir. পারবে না অবশ্যই, কারণ যদি আমি কিউব বানাইতে চাই এই সারফেসও তো একটা স্কয়ার হইতে হবে, স্কয়ারের ডায়াগোনাল এই যে চাইতে বড় হয়, তো এখানে তো টাচ করতে পারবে না। এখন সেম সিচুয়েশন চিন্তা করো সব দিকে, এই সেন্টারটা যে আছে সে হচ্ছে, আমি এখানে বলতেছিলাম পাশেরটাকে এবং এই পাশেরটাকে টাচ করতেছিল, আমি সেন্টারের পাশেরটাকে এবং এই পাশেরটাকে টাচ করাইলাম, এর পেছনেরটাকে টাচ করবে, এই যে পেছনেরটা, Yes, sir. সিমিলারলি নিচেরটাকেও টাচ করবে, Yes, sir. উপরেরটাকেও টাচ করবে, ডান পাশেও টাচ করবে। তাহলে কয়টাকে টাচ করলো? 6টা। তুমি কোনোভাবে কি 6টার থেকে বেশি কি টাচ করানো পসিবল No, sir. একটা কিউবে? তুমি যেভাবেই করে দেখো না কেন 6টার থেকে বেশি অ্যাটমকে সে টাচ করতে পারবে না। এজন্যই সিম্পল কিউবের ক্ষেত্রে, সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার বলা হয় 6। এখন আমি এই সিনারিতে আসো, বিসিসি, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে তাহলে? বলো তো। 4 স্যার। এখানে Sorry, নিয়ারেস্ট sir, 8. ডিসটেন্স কোনটা সেটা বলো। 8 হবে। মানে এখানে কোন অ্যাটম গুলো সবচেয়ে কাছে আছে? 8 হবে। দেখো আমি যদি বলি যে এই ডিসটেন্স কম নাকি এই ডিসটেন্স কম, এটা নিচে আনুভূমিক যেটা সেটা কম। এটা কম হবে। মিডলের সাথে যেটা মিডলেরটা কম। না মিডলেরটা কম, হ্যাঁ হ্যাঁ। তুমি যদি রুমের মাঝখানে বসে থাকো, তোমার থেকে ঠিক তো। কর্নারের ডিসটেন্স সবচেয়ে কম, যদি তুমি এজের হ্যাঁ, কথা হ্যাঁ। চিন্তা করো, হ্যাঁ তো অবশ্যই তাহলে এই অ্যাটমটা এর সাথে টাচ করে থাকবে, এর সাথে টাচ করে থাকবে, আশেপাশে সব অ্যাটমের সাথে টাচ করে থাকবে, তখন সিনারিওটা হবে এরকম। দেখো এজের কেউ কাউকে টাচ করতেছে না, করেছে? আচ্ছা, ক্লিয়ার? সো এর কোঅর্ডিনেশন নাম্বার কত তাহলে? 8। 8। Yes, sir. Yes, sir. তুমি যদি সিমিলারলি এখন চিন্তা করো যে এফসিসি তাহলে কত? 12। Sir, 12. 16 Sir, 12. 16 12. Sir, 12 হবে 12. 12। যে 16 বললা সে কিভাবে বললা? মানে স্যার তুমি কিভাবে প্রতি চিন্তা করছো সেটা বলো। স্যার, প্রতি প্লেনের মাঝে একটা আছে আর চারদিকে 4টা আছে, তো এখানে 4টা না স্যার, ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দেখো নিয়ারেস্টটা কিন্তু হচ্ছে যে সারফেসে আছে, রাইট? তুমি এটা যদি বের করো তাহলে আসলে এরকম হবে সিনারিওটা, ছবিটা দেয়া আছে কোঅর্ডিনেশন নাম্বারে, তুমি অন্য কোনো ভাবে এটা করতে পারবা না। তো এটা এক্সপ্লেন হয়ে গেল, তোমাদের থিওরিতেও কিছুটা পড়াবে, এখানে কোঅর্ডিনেশন নাম্বার সহ অ্যাটমিক নাম্বার সহ দেয়া আছে। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা আমি একটু বলি। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা হচ্ছে টোটাল ভলিউমের কতটুকু অংশ অ্যাটম দ্বারা পরিপূর্ণ। আমি যদি এখানে এই ছবিটা চিন্তা করো, এই ছবিতে টোটাল যে ভলিউম তার মধ্যে অ্যাটম কতটুকু জায়গা নিয়ে আছে, কত ফ্র্যাকশন। আমি যদি 100% চিন্তা করি, 100% কত পার্সেন্ট অ্যাটম নিয়ে আছে আর বাকি পার্সেন্টেজটুকু কি স্পেস বা ফাঁকা জায়গা, সেটাই হচ্ছে প্যাকিং ফ্যাক্টর। সো দেখো এই তিনটার মধ্যে কার ডেনসিটি বা প্যাকিং ফ্যাক্টর বেশি মনে হচ্ছে? So face centered. ফেস সেন্টার। এখন যদি তুমি টেবিলে যাও একবার ফেস সেন্টার্ড এর স্যার প্যাকিং ফ্যাক্টরটা আরেকবার একটু বলেন, নেট কানেকশনের প্রবলেম হয়েছিল। প্যাকিং ফ্যাক্টর হচ্ছে, ধরো এই যে কিউব, একটা কিউব আছে রাইট? এই কিউবের একটা ভলিউম আছে,
আমি ধরে নিলাম 10 সেন্টিমিটার কিউব ধরে নিলাম। এখন তুমি বিভিন্ন জায়গায় অ্যাটম বসাইলা, সব কর্নার গুলাতে, মাঝখানে, সাইডে, সব জায়গায় বসানোর পর মাঝখানে তো আবার কিছু কিছু স্পেসও আছে। এখানে দেখো, তুমি যদি প্রত্যেকটা স্ট্রাকচারে দেখো, অ্যাটম যখন টাচ করতেছে এর মাঝখানে কিন্তু স্পেস রয়ে যাবেই কিছুটা। তো টোটাল ভলিউম অ্যাটম দ্বারা কিন্তু কভার হচ্ছে না, রাইট? Yes, sir. জি স্যার। তো কম্পারেটিভলি কত ফ্র্যাকশন, আমি যদি টোটাল ভলিউমের কত ফ্র্যাকশন অ্যাটম দ্বারা পরিপূর্ণ হচ্ছে এটাকে যদি প্রকাশ করি, টোটাল ফ্র্যাকশন ইকুয়াল টু 1, তার কত ফ্র্যাকশন অ্যাটম দ্বারা পরিপূর্ণ হচ্ছে সেটাই হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। এখানে সিম্পল কিউবেটটা দেয়া নাই, সিম্পল কিউবেটটা মেবি হচ্ছে 0.52 অথবা 54 এরকম কিছু একটা হবে, এটা অনেক কম। এটাও ক্যালকুলেশন করা যায়, তোমরা হয়তো থিওরিতে যদি তোমাদের ক্যালকুলেট করায় তাহলে দেখতে পারবা। ওকে, এখন দেখো বিসিসি, এফসিসি এবং এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাক, যেটা আমরা এই ছবিটা দেখাইছি, এটা এক্ষেত্রে যদি একটু খেয়াল করো যে এফসিসি এবং এইচসিপি এই দুইটার প্যাকিং ফ্যাক্টর সেম, বাট বিসিসি একটু কম, রাইট? এর কারণ হচ্ছে এই যে প্যাকিং, অ্যাটমিক প্যাকিং, এটা হচ্ছে দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে স্কয়ার নেট স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে ক্লোজ প্যাক নেট স্ট্রাকচার। সিম্পল কিউব এবং বডি সেন্টার বা বিসিসির ক্ষেত্রে স্কয়ার নেট স্ট্রাকচার ফলো করে, এফসিসি এবং এইচসিপির ক্ষেত্রে ক্লোজ প্যাক স্ট্রাকচার ফলো করে। এটুকু আগে একটু মাথায় রাখো। তাহলে এখন আমাদের জানতে হবে আসলে স্কয়ার নেটটা কি এবং ক্লোজ প্যাকটা কি, রাইট? তো এখন যদি আমরা দেখি এই দুইটা ছবির কি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট কি ডিফারেন্ট? দেখি কোনো ডিফারেন্স মনে হচ্ছে? স্যার একটা কিউবিক একটা হেক্সাগোনাল। Yes, sir. তুমি এই ছবি দেখে জাস্ট বলো যে এখানে কিউব হেক্সাগোনাল বাদ দাও, যে অ্যারেঞ্জমেন্টে কোনো ডিফারেন্স দেখতেছো? কোনো ডিফারেন্স আছে? ইয়েস স্যার। Yes, sir. এই ডিফারেন্সটা কি সেটা এখানে বলো। ডায়াগোনালি টাচড। আমি যদি লেফট ছবিটা দেখি, যে প্রত্যেকটা অ্যাটমের পাশে আরেকটা অ্যাটম, রাইট? বা একটা উপরে, আমি যদি এটাকে সারফেস চিন্তা করি, একটার উপরে আরেকটা বসছে, রাইট? তো ডেনসিটি কম লাগছে বামেরটা। হ্যাঁ, তো এখানে ফাঁকা জায়গা বেশি দেখা যাচ্ছে। আর আমি যদি এই অ্যারেঞ্জমেন্ট চিন্তা করি, তাহলে যে রোটা হয়েছে এর যে ফাঁকা জায়গাগুলা বা কম। নিচু জায়গাগুলা, সেখানে অ্যাটম গুলা বসছে, রাইট? Yes, sir. ইয়েস স্যার। তো আমি যদি লেফট সাইডটা হচ্ছে স্কয়ার নেট স্ট্রাকচার আর রাইটটা হচ্ছে ক্লোজ প্যাক স্ট্রাকচার, তো ভিজুয়ালি কিন্তু আমরা দেখতে পারতেছি রাইট সাইডের ডেনসিটি বেশি বা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বেশি হওয়ার কথা। এবং অলরেডি আমরা বললাম যে এফসিসি এবং এইচসিপি ক্লোজ প্যাক স্ট্রাকচার ফলো করে। তো আমরা যে টেবিলে দেখলাম যে এর 0.74 ছিল এবং 0.64 ছিল, 68 ছিল, এটা ডিফারেন্সটা বুঝতে পারতেছো? এখন ভিজুয়ালাইজ করা যাচ্ছে? Yes, sir. ওকে, এখন দেখো আমি দুইটা স্ট্রাকচারেই সেম এরিয়ার একটা স্কয়ার নিলাম, এইটুকুর মধ্যে টোটাল অ্যাটম কয়টা আছে, এবং সেম এরিয়াটা যদি এখানেও নেই, তাহলে টোটাল অ্যাটমের সংখ্যা কোনটাই বেশি আসবে? তুমি যদি হিসাব করে দেখো যে আমি যে পরিমাণ একটা র্যান্ডম এরিয়া সিলেক্ট করে নিছি, এই এরিয়ার ভিতরে দেখো 16টা অ্যাটম আছে বা ল্যাটিস পয়েন্ট আছে। সেম এরিয়া যদি আমি রাইট সাইডের যে কোনো পজিশনে বসাই, সেখানে দেখবা 18.5 এর আশেপাশে অ্যাটম পাবা। তার মানে কি ডেনসিটি বেশি? Yes, sir. Yes, sir. ওকে, তো এই জন্য আমরা বলি মোর এফিসিয়েন্ট প্যাকিং, ফাঁকা জায়গা কম থাকতেছে। এখন আমরা এই প্যাকিং সিকোয়েন্স বলতেছি, প্যাকিং সিকোয়েন্স নিয়ে আমরা কেন ইন্টারেস্টেড সেটা আমাদের একটু জানা দরকার, রাইট? আমরা তো বলতেছি ভ্যারিয়েশন হচ্ছে, এইভাবে ডিফারেন্ট প্যাকিং সিকোয়েন্স হচ্ছে, বাট এটা আমাদের জানতে হবে কেন? এই কোশ্চেনটা কি মাথায় আসতেছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. কারণ হচ্ছে আমরা এই যে অ্যাটমগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এই বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের কারণে কিন্তু তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে।
তুমি ইঞ্জিনিয়ার হিসেবে যখন কোনো কিছু ডিজাইন করবা, তোমরাকে আমি ফার্স্ট দিনই বলেছি যে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য আমরা কি দেখি, এই অ্যাপ্লিকেশনের জন্য যেসব রিকোয়ারমেন্ট আছে সেটা কোন ম্যাটেরিয়াল ফুলফিল করতে পারবে, রাইট? এখন এই যে ফুলফিল করতে পারবে সেটা আমরা জাজ করব কিভাবে? তার প্রপার্টি থেকে, বিভিন্ন টেস্টের মাধ্যমে তার প্রপার্টি আমরা বের করব। এখন এই প্রপার্টি গুলা কন্ট্রোল করে কে, বা কিভাবে এই প্রপার্টিটা একটা একটা থেকে ভ্যারি করছে সেটা কিন্তু তোমার জানা দরকার। এটা ভ্যারি হয় হচ্ছে এই ক্রিস্টাল স্ট্রাকচারের কারণে, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তুমি ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন এর উপর ডিপেন্ড করবে তার প্রপার্টিটা কেমন, এবং প্রপার্টির উপর ডিপেন্ড করবে আলটিমেটলি তুমি এই কোন একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে তাকে ইউজ করতে পারবা নাকি পারবা না, রাইট? Yes, sir. ওকে, যখন আমরা ক্লোজ প্যাকড কোন একটা সিস্টেমের কথা চিন্তা করি, ক্লোজ প্যাক মানে হচ্ছে অ্যাটম গুলা গায়ে গায়ে লেগে আছে। তো এই জিনিসটাকে ইজিলি ডিফর্ম করা যায়, মানে তুমি যখন কোনো দিকে ফোর্স দিবা সে ইজিলি ফোর্সটাকে সব দিকে ট্রান্সফার করতে পারবে, কারণ যেহেতু অনেক দিকে অ্যাটমের সাথে অ্যাটাচড, তার মানে সব বিভিন্ন দিকে এই ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করতে পারবে এবং এই অ্যাটম গুলা বিভিন্ন দিকে মুভ করতে পারবে। এই জন্য আমরা বলি যে ইজিলি ডিফর্ম করা যায়। কোন একটা জিনিসকে ইজিলি ডিফর্ম করা গেলে, আর আরেকটা জিনিস হচ্ছে কোনটা যদি ইজিলি ডিফর্ম না হয় তাহলে দুইটাকে আমরা কি বলি? একটা ব্রিটল আর একটা ডাকটাইল, একটা নমনীয় আর একটা ভঙ্গুর, রাইট? Yes, sir. তুমি একটা লোহাকে কিন্তু ফোর্স দিলে, হয়তো অনেক বেশি ফোর্স দিচ্ছ, ফোর্স দেওয়ার পর কিন্তু সে ডিরেক্টলি ভেঙে যাবে না, একটু লম্বা হবে, তারপর আস্তে আস্তে ভেঙে যাবে। বাট সেম ফোর্স যদি তুমি একটা ইটের মধ্যে দাও বা একটা সিরামিকের কোনো কিছুর মধ্যে দাও, সে কিন্তু একবার হঠাৎ করে ভেঙে যাবে। আমরা বিভিন্ন লোড বেয়ারিং যে অ্যাপ্লিকেশন গুলো আছে, যেখানে লোড দিচ্ছ বা স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন গুলাতে আছে, সেখানে কিন্তু আমরা চাই যে টোটাল ফেইলিউর হওয়ার আগে আমাদের একটা ইঙ্গিত দেখ বা কিছু সিমটম দেখাক। সাডেনলি ফেল করার থেকে আস্তে আস্তে ফেল করা কি লাইফ রিস্ক কমাবে, Yes, sir. ইকোনমিক একটা স্টেবিলিটি দিবে কিছুটা। কারণ তুমি যদি দেখো যে এটা হয়তো বা কিছুদিন পরে ফেল করবে, ধর একটা ব্রিজ হঠাৎ করে ভেঙে পড়লো, তাহলে তখন ওই অবস্থায় ব্রিজের উপর যারা ছিল তাদের সবার লাইফে একটা রিস্ক থাকে। আর তুমি যদি দেখো আস্তে আস্তে ব্রিজটা মনে হচ্ছে যে একটু বেশি কাঁপাকাঁপি করতেছে কয়েকদিন ধরে, কিছু জায়গায় একটু একটু হালকা ফ্র্যাকচার দেখা দিচ্ছে, এরকম অবস্থায় কিন্তু এখানে হয়তোবা যাতায়াত তুমি বন্ধ করে দিতে পারবা, প্রিকশন নিতে পারবা, অথবা এটাকে মেরামতের জন্য ব্যবস্থা করতে পারবা। কোনটা চাবা আসলে? আস্তে আস্তে যেটা আস্তে আস্তে ফেল হোক। আস্তে আস্তে ফেল হওয়া মানে হচ্ছে জিনিসটা ডাক্টিলিটি আছে, মানে হঠাৎ করে সে ভেঙে যাচ্ছে না, ভেঙে যাওয়ার আগে সে ডিফর্ম হবে বা তার শেপ চেঞ্জ হবে। যাদের ক্লোজ প্যাক স্ট্রাকচার থাকে তারা হচ্ছে জেনারেলি ডাকটাইল ম্যাটেরিয়াল হয় বা তাদের ডিফর্মেশন করা যায়। একটু মাথায় রেখো। স্যার তার মানে ডাকটাইলস ম্যাটেরিয়াল গুলো ক্লোজ প্যাকড মোস্ট অফ দ্য কেসে, হ্যাঁ। আবার একই ম্যাটেরিয়ালের দুই রকম প্যাকিং হইতে পারে। যেমন আমরা যে আয়রন বা স্টিল বলি, স্টিল যে যখন তৈরি করি তখন আমরা কি বলছিলাম যে কার্বন ভিতরে ঢুকাতে চাই, রাইট? Yes, sir. কার্বন ঢুকানোর জন্য নরমালি রুম টেম্পারেচারে, একজন আমাকে কোশ্চেন করছিল যে স্যার বাতাস থেকে তাহলে কার্বন ঢোকে না, এরকম কেউ একজন আমাকে কোশ্চেন করছিল। আমি বলেছিলাম যে খুবই নগণ্য পরিমাণ। এর কারণ আছে, কারণটা হচ্ছে নরমাল রুম টেম্পারেচারে আয়রনের স্ট্রাকচার হচ্ছে বিসিসি, বডি সেন্টার্ড কিউব। এখানে যে হোল আছে অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল হোল, আমরা একটু পরে পড়াবো, এই হোলগুলোর সাইজ ছোট, এখানে কার্বন বেশি বেশি ঢুকতে পারে না। বাট তুমি যখন 723 ডিগ্রির উপরে হিট করবা, যখন দেখে গরম মনে হয়, তখন আসলে বিসিসি থেকে এফসিসি তে কনভার্ট হয়। যদিও একে ক্লোজ প্যাক মনে হচ্ছে, বাট এর মাঝখানে যে ফাঁকাগুলা থাকে তারপরেও সেই ফাঁকাগুলার সাইজ আবার বড়। হয়তো টোটাল ফাঁকা কম, বাট একটা ফাঁকার সাইজ বড়। বুঝতে পারছো? সেখানে কার্বন গুলা ঢুকতে পারে।
তো কোন একটা ম্যাটেরিয়াল ভেদে আসে তাদের স্ট্রাকচার ভ্যারি করে এবং ডাক্টিলিটি বা প্রপার্টি ভ্যারি করে, আবার সেম ম্যাটেরিয়ালের বিভিন্ন স্ট্রাকচারের ট্রানজিশন হইতে পারে টেম্পারেচারের উপরে ভ্যারি করে। আচ্ছা, তোমরা বিভিন্ন বিজ্ঞাপনে হয়তো দেখছো টিএমটি স্টিল, রাইট? Yes, দেখছো sir. না Yes, বিভিন্ন sir. বিজ্ঞাপনে টিএমটি স্টিল? Yes, sir. জানো কেউ? টিএমটিটা হচ্ছে এই যে আমরা হাই টেম্পারেচারে তুললাম, তোলার পর কার্বন ভিতরে ঢুকতে দিলাম, তারপর আস্তে আস্তে ঠান্ডা করলে আবার বিসিসি তে চলে আসবে, ভিতরে কার্বন গুলা থাকবে এবং কিছু কার্বন হয়তো বের হয়ে যাবে। এটা হচ্ছে নরমাল অবস্থার স্টিল। আর টিএমটি স্টিল হচ্ছে তুমি হাই টেম্পারেচারে তুলবা, একে হঠাৎ করে ঠান্ডা পানি বা ঠান্ডা তেলের মধ্যে চুবিয়ে দিবা, ট্রানজিশনটা হবে খুব ফাস্ট। ট্রানজিশনের যদি সময় না পায় তাহলে কি ব্যাপন হইতে পারবে কার্বনের? No, sir. No, sir. আনসার ব্যাপন হওয়ার টাইম কিন্তু কমে যাবে, তখন কার্বন গুলা ভিতরে ইনট্র্যাপড হয়ে যাবে বা আটকা পড়ে যাবে। তখন দেখা যায় এর স্ট্রাকচারটা বিসিসিও থাকবে না, এফসিসিও থাকবে না, নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে বিসিটি, বডি সেন্টার টেট্রাগোনাল। টেট্রাগোনাল বলেছিলাম যে A equals to B not equals to C কিছুক্ষণ আগেই, মনে আছে? Yes, Yes, sir. sir. এই টেট্রাগোনাল স্ট্রাকচারটা যখন হয়ে যায় তখন একদিকে লম্বা হয়ে যায়, তখন এর হার্ডনেস অনেক বেশি হয়ে যায় বা এর হার্ডনেস মানে ডাক্টিলিটি কমে এর হার্ডনেস অনেক বেড়ে যায়। এই জন্য টিএমটি স্টিলের সারফেসে এরকম প্রপার্টি তৈরি হয়। তো আমি স্টিলটা যদি ক্রস সেকশন নেই তাহলে সারফেসে অনেক হার্ড হয় এবং ভিতরে আগের মতোই নরমাল থাকে, কারণ ভিতরেরটা টাইম পায় বের হওয়ার জন্য আস্তে আস্তে। রুম টেম্পারেচার আসার পরেও ভিতরে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না। তুমি যখন কোন একটা পানির ভিতরে চুবিয়ে ফেললা তখন সারফেসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, তখন এই স্ট্রাকচার হবে, ভিতরে কিন্তু হবে না। তো এগুলো নিয়ে তোমরা পরে আরো পড়বা, আমি জাস্ট তোমাদের একটু টাচ দিয়ে রাখলাম। ওকে, তো ক্লোজ প্যাক নেট স্ট্রাকচার এটা তোমাদের থিওরিতে পড়াবে, আমরা এদিকে যাব না। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিরেক্টলি স্ট্রাকচারে চলে যাই। ওকে, ইন্টারস্টিশিয়াল সাইট, এটা নিয়ে আইডিয়া আছে কারো? সেই ওয়ার্ডটা বায়োলজিতে পড়েছিলাম, মানে ওই একই মিনিংই হতে পারে। মানে কি জানো বলো, সমস্যা নাই। যে কোনো দুটো বস্তু বা বিষয় তার মধ্যেকার যে স্পেস ওটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল সাইট তার মানে হচ্ছে সেম কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাই। আচ্ছা, এর আগে আমরা বলি পিরামিডের যে শেপটা, হ্যাঁ বলো, কিছু বলবা? আচ্ছা, তোমরা কি টেট্রাহেড্রাল শেপ সম্পর্কে আইডিয়া আছে কারো? টেট্রাহেড্রাল? ইয়েস স্যার। Yes, sir. চতুষ্ফলকীয়, চতুষ্ফলকীয় পিরামিড স্যার। ওকে, সো টেট্রা মানে হচ্ছে চার আমরা বলি বা তিনের বেশি। হ্যাঁ, সো আমরা যদি এই শেপটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এটা এইভাবে করা যায়, রাইট? এটা হচ্ছে বেস, মানে পিরামিডের মতো আমরা বলতে পারি, রাইট? Yes, sir. যদি এরকম হয় যে চারটা অ্যাটম এভাবে বসে আছে, তার মাঝখানে কিছু স্পেস আছে, ফাঁকা জায়গা, সেটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল ইন্টারস্টিশিয়াল সাইট। মনে থাকবে? Yes, sir. টেট্রাহেড্রাল ইন্টারস্টিশিয়াল সাইট। স্যার আরেকবার যদি একটু। যদি চারটা অ্যাটম পাশাপাশি বসে থাকে ওই পিরামিডের ওই অ্যারেঞ্জমেন্টের মতো করেই, চারটা অ্যাটম বসে আছে এবং এই চারটা অ্যাটমের মাঝখানে স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল সাইট। এখন যদি চারটা অ্যাটমের মাঝখানে ফাঁকা জায়গা হয় তাহলে এটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল সাইট বা টেট্রাহেড্রাল ইন্টারস্টিশিয়াল সাইট। সেম জিনিসটাই, কনসেপ্টটা সেম। আচ্ছা, এখন দেখো যদি আমি তাহলে এফসিসি স্ট্রাকচার, তো এটা দেখে তো বোঝা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে,
এখন কেউ কি বলতে পারো এখানে আসলে 4টা অ্যাটম কোথায় হইতে পারে? স্যার টোটাল তো 4টা স্যার। টোটাল অ্যাটম তো 4টা এখানে। না, আমি বলতেছি পাশাপাশি 4টা অ্যাটমের মধ্যে ফাঁকা জায়গা। চিন্তা করো, এই 4টার মধ্যে কি ফাঁকা জায়গা আছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. কারণ আমরা বলছিলাম যে এখানে ফেজটা হচ্ছে এটার সাথে লেগে থাকে, কোঅর্ডিনেশন নাম্বারগুলো আমরা পাইছি এইভাবে, এটা এটার সাথে লেগে আছে। সো এটার মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নাই, রাইট? ইয়েস স্যার। এটা কানেক্টেড, এই জন্য কিন্তু টাচ করে নাই। আবার এটা কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, রাইট? এভাবে যদি চিন্তা করো তাহলে এই মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকার কথা। হুম। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল সাইট। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে একটা হলো। তাহলে এই এফসিসি স্ট্রাকচারে টেট্রাহেড্রাল সাইট কয়টা হইতে পারে? আইডিয়া আছে কারো কোনো? একটু দেখে বলতে পারবা? স্যার 8টা নাকি স্যার? 8টা। একই কোশ্চেন, কিভাবে সেটা এক্সপ্লেন করতে হবে। স্যার যে এরকম করে স্যার নিচে 4টা উপরে 4টা। 4টা সবটার 2টা করে টেট্রাহেড্রাল। স্যার নিচে 4টা উপরে 4টা এরকম। রাইট, আমরা যদি এভাবে আঁকি, নিচে 4টা সেম জিনিস, উপরে যদি আঁকো তাহলে তুমি বলতে পারো যে প্রত্যেক কর্নার অ্যাটমের নিচে একটা ফাঁকা জায়গা আছে, রাইট? ইয়েস স্যার। জি স্যার। তো টোটাল 8টা ইন্টারস্টিশিয়াল টেট্রাহেড্রাল সাইট আছে। টেট্রাহেড্রাল সাইট। হেড্রাল, এটা মাথায় রাখতে হবে। এখন যদি আমরা যাই, এটা এফসিসি তে দেখলাম, রাইট? আচ্ছা, অক্টাহেড্রাল নামের সাথে পরিচিত আছো? ইয়েস স্যার, অষ্টতলকীয়। ইয়েস স্যার, অষ্টতলকীয়। আচ্ছা, তো আমরা অক্টাহেড্রাল সাইট কিভাবে আঁকতে পারি? এই একটা অক্টাহেড্রাল বলা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার, 2টা Right? টেট্রাহেড্রাল। এটা কিন্তু 2টা টেট্রাহেড্রাল না, টেট্রাহেড্রালে 4টা সারফেস ছিল, এখানে কয়টা? এখানে 8টা টোটাল। 8টা, বাট এটা কি দেখো তো, নিচে ট্রায়াঙ্গেল ছিল, এখানে কি নিচে ট্রায়াঙ্গেল? না। এটা কিন্তু স্কয়ার। না। 2টা টেট্রাহেড্রাল বসালে কিন্তু হবে না, ইয়েস স্যার, ডিফারেন্ট। ওকে স্যার। ডিফারেন্ট। ট্রিপল না স্যার এখানে নাকি 8টা? আবার বলো। না স্যার ঠিক আছে, আচ্ছা, বুঝি। অক্টাহেড্রালের শেপটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এখন যদি এফসিসি ক্রিস্টালের দিকে তাকাও, তাহলে কিন্তু দেখো মাঝখানে সুন্দরভাবে একটা বেজ লাইন তৈরি করা আছে। তোমার রুমের চারপাশের যে দেয়াল, চারপাশের মাঝখানের যে অ্যাটম গুলো আছে, এগুলাকে যদি কানেক্ট করো তাহলে কি একটা প্লেন তৈরি হবে না, রেক্টেঙ্গেল? এখন এটার সাথে এই রেক্টেঙ্গেলের সাথে মিলাও, মিলে গেছে? ইয়েস স্যার। এখন এই অ্যাটমকে যদি এভাবে তুমি কানেক্ট করে চিন্তা করো, একটা অক্টাহেড্রাল। একটা অক্টাহেড্রাল পেয়ে গেছো? ইয়েস স্যার। তো অক্টাহেড্রাল সাইট এফসিসি ক্রিস্টালের মধ্যে আছে, এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, একটা পাইছো, আর কোথায় কোথায় হইতে পারে কেউ বলতে পারবা? 4টা স্যার সেটাই পারপেন্ডিকুলারে আছে। পারপেন্ডিকুলার আছে কোথায়? মানে স্যার যে যে মানে তলটা আছে আর কি, ওটারই পারপেন্ডিকুলার বরাবর আরেকটা আর কি আঁকা সম্ভব। এই তল মানে স্যার সামনে পিছনে আর ডানে বামে। ইয়েস স্যার, এই তলের পারপেন্ডিকুলার একটা সংখ্যা, 2টা টোটাল। সামনে পিছনে আর ডানে বামে। দেখো তুমি যদি এভাবে আঁকো, হোলটা তো এটাই হইলো, সেম জিনিস। সেম জিনিস হইলো না? ইয়েস স্যার। তুমি এই রেক্টেঙ্গল প্লেনটাকে এই 4টা দিয়ে বানাও, এই 4টা দিয়ে বানাও, বা যে 4টা দিয়ে বানাও, স্পেসটা তো এটাই, এখানে অ্যাটম তো একটাই বসতে পারবে, একটা। তাহলে এটা তো একটাই। জি স্যার। আর কোথাও হইতে পারে? এটা অনুভূমিক একটা হতে পারে।
স্যার ডায়াগোনাল বরাবর কি হইতে পারে? এই ডায়াগোনাল বরাবর জি স্যার। এক্ষেত্রে চারটা, মানে রেক্টেঙ্গেলটা আগে বুঝাও আমাকে, রেক্টেঙ্গেলটা কোথায় হবে বলো। মানে স্যার একদম ক্রস বরাবর যাবে আর কি। এটা ওকে, এটা একটা ধরলাম। হ্যাঁ এটা, আর হইলে একবারে নিচেরটা একদম বাঁ দিকে নিচেরটা। এটা হ্যাঁ জি স্যার। এটা যদি হয় তাহলে মাঝখানে অ্যাটমগুলোকে কি করবা? আচ্ছা, এই হোলের একটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে, যে এই যে আমরা বলতেছি টেট্রাহেড্রাল হোল, তাহলে কিন্তু এর এর কর্নার গুলোতেই চারটাই থাকতে হবে, এর মাঝখানে কিন্তু আর কেউ থাকতে পারবে না। তো আমি যদি এইটাকে এবং এটাকে ধরি, তাহলে এর মাঝখানে অনেকগুলো অ্যাটম কিন্তু আছে, মাঝখানে অনেকগুলো চলে আসে। এটা কিন্তু ধরতে পারবা না। আচ্ছা, এখন চিন্তা করো, আমি যদি বলি এর পাশে আরেকটা ক্রিস্টাল আছে, ওকে, আমি একটু ছবিটা ক্লিয়ার করে নেই। তোমরা যারা এখনো কথা বলতেছো না, তারা কি বুঝতেছো? কয়জন আছো তোমরা? 60 জন, 58 জন। বাকিরা তো কোনো রেসপন্স করছো না, তোমরা কি বুঝতে স্যার পারছো? বুঝতেছি। জি স্যার। জি স্যার, বুঝতেছি স্যার। কারো বুঝতেছি কোনো স্যার। কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে হবে। ওকে স্যার। ওকে, আচ্ছা, সো আমরা একটা দেখলাম যে সেন্টারে আছে, তাহলে বাকিগুলা কোথায় এটা একটু ফাইন্ড আউট করতে হবে, রাইট? আচ্ছা, দেখো, আমি যদি এর পাশে আরেকটা ক্রিস্টাল আঁকি, তাহলে তো আঁকতে পারতেছি আমরা, রাইট? এখানে একটা আঁকলাম, এটার পাশে কি এই সারফেসের মাঝখানে একটা আছে না অ্যাটম? ইয়েস স্যার। এখন দেখো তো, আমি যদি এইভাবে চিন্তা করি যে এই চারটা মিলে একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, হইছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই চারটার এই রেক্টেঙ্গেলের মাঝখান বরাবর কি এই অ্যাটমটা না? ইয়েস স্যার। আর উপরে একটা। এর উপরে যদি আরেকটা চিন্তা করি, এই সারফেসের সেন্টারে যে আছে, এখন দেখো তো এরা কি একটা অক্টাহেড্রাল হইছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। বাট এখানে একটা কন্ডিশন আছে, নিচেও একটা হবে তাহলে। এই 1/4 অক্টাহেড্রালটা কয়জন মিলে করছে? 1/4 মানে 4 জন মিলে। চারটা স্যার। 4 জন মিলে? চারটা মিলে। তাহলে 4 জন মানে চারটা ইউনিট সেল মিলে হচ্ছে একটা অক্টাহেড্রাল তৈরি করছে। ইয়েস স্যার। তাহলে এখানে 1/4 এই ইউনিট সেলের মধ্যে। ইয়েস স্যার। এই এজের সেন্টারে যদি একটা অক্টাহেড্রাল হোল হয়, তাহলে এখানে একটা হওয়া পসিবল না? ইয়েস স্যার। এই তিনটা মিলে এবং এর পাশে সারফেসের এই পাশে যে আছে, উপরে চারটা, নিচে চারটা, 8টা। এরকম ডিভাইডেড বাই 4। এজে তুমি যদি সিম্পল ভাবে চিন্তা করো, এরকম আসলে এজ আছে কয়টা? স্যার 8টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা না এজ? ইয়েস স্যার। আচ্ছা, একটা কিউবের সাইড কয়টা, যে এই লাইন এজ? 12টা স্যার। 12টা, মানে টোটাল প্রত্যেকটা 12টা। 12টার সেন্টারে তো একটা করে অক্টাহেড্রাল তৈরি করতে পারবা, যার 1/4 করে ইউনিট সেলে আসবে। ইয়েস স্যার। এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস। যদি ক্লিয়ার হয় তাহলে 1/4 * 12 লিখতে পারি আমি। ইয়েস স্যার। 3টা হবে টোটাল। 3টা। আর আগে পাইছি কয়টা? আগে পাইছিলাম একটা, 4টা। টোটাল 4টা। ও মাই গড। সো একটা এফসিসি ক্রিস্টালে অক্টাহেড্রাল হোল আছে হচ্ছে 4টা, আর টেট্রাহেড্রাল কয়টা পাইছিলাম? 8টা। অ্যাটম পাইছিলাম কয়টা? 4টা। অ্যাটম 4টে। সো এখন মনে রাখবা যে কয়টা অ্যাটম সেম পরিমাণ অক্টাহেড্রাল হোল আছে, তার দ্বিগুণ পরিমাণ টেট্রাহেড্রাল হোল আছে এফসিসি ক্রিস্টালে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো আশা করতেছি এফসিসি নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না। চারটা। আবার বলো। অক্টাহেড্রাল তো 4টা, টেট্রাহেড্রালটা কত স্যার? টেট্রাহেড্রাল 8টা। 8টা মানে দ্বিগুণ 8টা করে। কর্নার অ্যাটমের নিচে, এভাবে মনে রাখবা, তাই হবে। ওকে,
সো যদি এফসিসি ক্লিয়ার হয়ে যায়, এই যে দেখো এখানে ছবি তোমরা দেখতে পারবা, আমি পেজটা ক্লিয়ার করে ফেলি। একটা কোশ্চেন ছিল, বলো। টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রালের মানে নিজেদের মধ্যে যে অ্যাঙ্গেল, ওইটা তো আমাদের ম্যাটার করে না। নিজেদের মধ্যে মানে অ্যাঙ্গেল এদের বলতে অ্যাঙ্গেল তো মানে একটা টেট্রাহেড্রালের যে কর্নার গুলোতে যে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হয়েছে, হ্যাঁ কোনোটা 90 ডিগ্রি হয়তো বা। এটা আসলে খুব বেশি ডিফারেন্সিয়েট করে না, তোমার মাঝখানে স্পেস থাকলেই হয়েছে, আমরা স্পেসটা নিয়ে কনসার্ন। জেনারেলি এটার ডিফারেন্সটা খুব বেশি হয় না, যদি হয় সেটাকে আমরা বলি ডিস্টর্টেড টেট্রাহেড্রাল হোল অথবা ডিস্টর্টেড অক্টাহেড্রাল হোল, যেটা আমরা এফসিসি এর ক্ষেত্রে দেখব। ঠিক আছে, জেনারেলি আমরা যদি অক্টাহেড্রাল বলি, অক্টাহেড্রালের নিচেরটার লেন্থ যতটুকু দূরে উপরেরটাও সেম দূরেই থাকবে, অ্যাঙ্গেল গুলো মোটামুটি সিমিলারই থাকে। ওকে, টেট্রাহেড্রালে থাকে না আর কি। টেট্রাহেড্রালের ডেভিয়েশনটা খুব বেশি না, আচ্ছা, কারণ টেট্রাহেড্রালের কিন্তু সবগুলো অ্যাঙ্গেল সমান হওয়ার কথা না, নিচের বেইজের অ্যাঙ্গেল একরকম, উপরের টপের অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট হবে, এটা কতটুকু উপরে আছে তার উপরে, রাইট? ইয়েস স্যার। মাঝখানে হোল ক্রিয়েট হইতে হবে, সেটা হচ্ছে অক্টাহেড্রাল হোল, এটা হচ্ছে টেট্রাহেড্রাল হোল। হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো লেফট সাইডের ছবিটা যদি খেয়াল করো, যে সাদা পোর্শন গুলা দেয়া আছে, এই যে ছোট লাল এবং সবগুলা সাদা, সবাই হচ্ছে অ্যাটম বুঝাচ্ছে, এবং কালোগুলা কর্নার অ্যাটম বুঝাচ্ছে। এখন আমি যদি সারফেসের গুলা বাদ দেই, ধরো আমি এগুলোকে রেড করে দিলাম, সরি এটা তো বিসিসি। আচ্ছা, এফসিসিটা ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বিসিসি তে আসি। বিসিসি স্ট্রাকচার কি ছিল? কর্নারে 8টা অ্যাটম, মাঝখানে সেন্টার একটা অ্যাটম, মনে আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। বিসিসির ক্ষেত্রে অক্টাহেড্রাল বোঝাটা খুব ইজি, কারণ দুইটা বিসিসি কে একসাথে বসায় দাও, বসায় দিলে এই সেন্টার এবং উপরেরটার সেন্টার আর আমাদের যে কোনো একটা সারফেসে 4টা অ্যাটম কর্নারের, এরা মিলে হচ্ছে একটা অক্টাহেড্রাল হোল তৈরি করে। ইয়েস স্যার। তার মানে তুমি 6টা। বলতে পারো যে বিসিসির যে অক্টাহেড্রাল হোল সেটা আসলে তৈরি হবে প্রত্যেকটা সারফেসের সেন্টারে, রাইট? স্যার এই ক্ষেত্রে সেন্টারে অ্যাটম থাকতে পারবে? সেন্টারে অ্যাটম অন্য অ্যাটম এসে বসতে পারবে, হোল আছে মানে হচ্ছে এখানে তুমি অন্য কিছু অ্যালোয়িং করার সময় এখানে ঢুকাইতে পারবা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে কয়টা হয়? 6টা টোটাল। 6টা সারফেসে 6টা আছে, বাট কন্ডিশন কি? শেয়ার করছে তারা। জি স্যার। শেয়ার করে 3টা হয়ে যাবে। 3টা। হাফ আসলে কয়টা হলো? 3টা। 3টা। ওকে, বাট দেখো আমি এখানে লিখে রাখছি যে বিসিসি তে টোটাল আছে হচ্ছে 6টা, তাহলে বাকি 3টা কোথায়? Anyone? বলতে পারবা কেউ? স্যার ডায়াগোনাল বরাবর কি হবে? দেখো তোমার এখানে যতগুলা সাদা, আমি তো লাল করে ফেলছি হচ্ছে সারফেস গুলা, আর যে সাদা পয়েন্ট গুলো দেখতেছো সবগুলো হচ্ছে সাদাগুলোর সাথে একটা হোল গুলা বসছে, হোলের Yes, মধ্যে sir. যদি অ্যাটম গুলা বসাই তাহলে এখানে বসছে। এটা Diagonal কিভাবে বরাবর। তৈরি হয়েছে কেউ একজন বলো? স্যার ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল বরাবর বলতে? মানে স্যার 4টা কর্নারে যেহেতু ডায়াগোনাল আছে সেটা নিয়ে, আর এজে 2টা
টোটাল 6টা। ডায়াগোনাল না, বলো যে 4টা কিউবের সেন্টার, জি এখানকার স্যার। সেন্টার, এই সামনের যে কিউব আছে তার সেন্টার, এটার যে সেন্টার, এই 4টা যদি আমি জি এভাবে স্যার। মিলাই তাহলে হচ্ছে রেক্টেঙ্গেলটা হবে, এবং উপরেরটা নিচেরটা। উপরে নিচে। বাকিটা বুঝতে পারছো? এখানে স্যার 4টা কিউবের সেন্টার, পাশাপাশি 4টা কিউবের যে সেন্টারে আছে বিসিসি, ওই সেন্টারটা হচ্ছে রেক্টেঙ্গেল তৈরি করবে। অক্টাহেড্রালে যে আমরা বলি যে মাঝখানে একটা প্লেন তৈরি হয়, সেটা। এবং যে এজ বরাবর করবে, সাপোজ এই এজে যদি তুমি কোনো কিছু তৈরি করতে চাও, তাহলে শেয়ারিং যে কিউব গুলো আছে তারা কারা হবে? এর পাশেরটা হবে এবং সামনের দুইটা হবে, রাইট? ইয়েস স্যার। তো ওই 4টার প্রত্যেকটার সেন্ট্রাল অ্যাটম যদি একসাথে কানেক্ট করো, তাহলে কি একটা প্লেন তৈরি হবে না, রেক্টেঙ্গুলার? ইয়েস স্যার। ওই রেক্টেঙ্গুলার প্লেনের মধ্যে এই এজটা কি পারপেন্ডিকুলারলি আছে না? ইয়েস স্যার। এর মাঝখানে যে ফাঁকাটা তৈরি হবে, বা এই এজের, আমি যদি বলি এই সাইডের সেন্টারটা, সেটা হচ্ছে একটা অক্টাহেড্রাল হোল। ইয়েস স্যার। সো এটা কি 1/4 আসতেছে এখানে, 4টা শেয়ার করে হইছে, তার মানে 1/4। ইয়েস স্যার। Yes, sir. তাহলে একটা কিউবের ক্ষেত্রে এরকম সাইড কয়টা? 12টা। জি স্যার। সো যদি 12টা হয় তাহলে 1/4 ইন্টু 12, টোটাল কয়টা হলো? 6টা। 6টা। সো অক্টাহেড্রাল হোল 6টা। ইয়েস স্যার। ওকে, এখন টেট্রাহেড্রাল হলে একটু ঝামেলা আছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো এখন পর্যন্ত যা বললাম? Yes, sir. ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন? যে কোনো কনফিউশন হইলে কোশ্চেন করতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, এখন দেখো টেট্রাহেড্রাল হোলের ক্ষেত্রে আমরা আসি। টেট্রাহেড্রাল হোলে এর আগে আমরা বলতেছিলাম যে কর্নার অ্যাটম গুলো এবং সারফেসের যে অ্যাটম গুলো ছিল তারা মিলে তোমার টেট্রাহেড্রাল হোল তৈরি করতেছিল। বাট প্রবলেমটা এখানে হচ্ছে, তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গায় কিন্তু সব জায়গার আচ্ছা, আগে তোমাদের হোলটা দেখাই। দেখো, আমি যদি চিন্তা করি যে দুইটা এজের দুইটা কর্নার, এই কিউবের একটা সেন্টার, উপরের কিউবের একটা সেন্টার, এরা মিলে একটা টেট্রাহেড্রাল তৈরি করতে পারে, রাইট? জি স্যার। Yes, মানে sir. তুমি উপরে নিচে দুইটা কিউব বসাও, জি স্যার। বুঝছি। কিউব বসানোর পর উপরেরটার সেন্টার ধরলাম আমি এটা, নিচের সেন্টার এটা, এবং যে কোনো একটা এজের দুইটা, এদের মাঝখানে কি তাহলে একটা স্পেস থাকবে? এই পয়েন্টটা, এটা একটা টেট্রাহেড্রাল হোল। স্যার লাল রঙটা কি এমনি আঁকা হয়েছে জয়েন করে? এটা হচ্ছে হোল। ও আচ্ছা আচ্ছা, এই হোলটা বোঝানোর জন্য। এটা তো অ্যাটম না স্যার। না, এখানে হচ্ছে অন্য অ্যাটম এসে বসতে পারবে, ছোট জি atom। স্যার। ওকে, বুঝছি স্যার, 8টা টোটাল, এটা হলো 4টা। টেট্রাহেড্রাল হোল। ওকে, সিমিলারলি আমি যদি চিন্তা করি এই দুইটাকে কনস্ট্যান্ট রাখলাম, সেন্টারটাকে, তাহলে এই এজটাকেও দিয়েও বানানো যাবে একটা, রাইট? ইয়েস স্যার। Yes, sir. এই এজের দুইটা অ্যাটম, উপরের দুইটা, তাহলে এটা হোল হবে না? ইয়েস স্যার। Yes, sir. সিমিলারলি এই দুইটা অ্যাটম, এটা, এইটা, এটা, উপরেরটা এবং নিচেরটা, তাহলে এটা দিয়ে এই হোলটা তৈরি করা যাবে। উপরে 4টা নিচে 4টা 8টা। তার মানে উপরে 4টা হচ্ছে, নিচের সারফেসে 4টা হচ্ছে, তার মানে প্রত্যেকটা সারফেসে কি 4টা করে হচ্ছে না? জি স্যার। Yes, sir. 24টা টোটাল, 24টা হল করছে। 24টা, বাট এরা কিন্তু দুইটা করে কিউব শেয়ার করে তৈরি হ্যাঁ। করছে, তাহলে 12টা। তার 12টা। সো দেখো আমি উপরে লিখে রাখছি টেট্রাহেড্রাল হোল হচ্ছে 12টা। ক্লিয়ার? বাট এখানে Yes, একটু sir, প্রবলেম হচ্ছে, এই লেন্থটা আমরা বলতেছিলাম যে টেট্রাহেড্রাল হোলের লেন্থ গুলা মোটামুটি কাছাকাছি হইতে পারে, এই লেন্থ গুলা মোটামুটি কাছাকাছি হইতে পারে।
বাট এই ক্ষেত্রে দেখা যায় যে দুইটার সেন্টারের মধ্যে লেন্থ এই এক্সিসটা বেশি বড় হয়ে যায়, এই জন্য আমরা বলি এটাকে মানে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল হল বিসিসি তে। স্যার দুইটা করে টেট্রাহেড্রাল যে একটা গঠন করছে ওইটা স্যার বুঝিনি, এটা আরেকবার বলুন। দুইটা করে স্যার দুইটা করে টেট্রাহেড্রাল মিলে স্যার একটা মানে যেটা বললেন স্যার দুইটা শেয়ার আচ্ছা। করে এই যে উপরের কিউব এবং নিচের কিউব, দুইটা কিউব একসাথে শেয়ার করেই তো একটা টেট্রাহেড্রাল তৈরি করছে, রাইট? এই টেট্রাহেড্রালটা দেখো তো। জি স্যার বুঝতে পারছি। যদি দুইজন শেয়ার করে তাহলে একটা ইউনিট সেলে কত আছে? হাফ। জি স্যার সেটা বললাম। ক্লিয়ার? সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টাল, এটা ডিরেকশন, এগুলো তোমাদের থিওরিতে পড়াবে, এগুলো এখন পড়াতে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে হয়তো। এটা তোমাদের থিওরিতে দেখবা সব। আচ্ছা, এখন তোমাদের আমরা যদি জাস্ট ল্যাটিস স্ট্রাকচার নিয়ে আসি, এখন যদি শুধুমাত্র আমরা টেট্রাহেড্রাল সাইডের কথা চিন্তা করি, উপরেরটা এফসিসি, নিচেরটা হচ্ছে বিসিসি, দুইটা টেট্রাহেড্রাল সাইডের মধ্যে মেজর ডিফারেন্স কি? একটাতে দুইটা কিউব লাগতেছে আর একটা সিঙ্গেল কিউবে হয়ে যাচ্ছে। সিঙ্গেল কিউব লাগতেছে, এটা একটা ডিফারেন্স। আর এটা হচ্ছে এখানে মোটামুটি ডিসটেন্স, মানে সাইডের আমার যে এজগুলা মোর অর লেস কাছাকাছি, হয়তো ডেভিয়েশন খুব বেশি না, নিচেরটাতে ডিস্টর্টেড, একটা এজের ডেভিয়েশন খুব বেশি, জন্য ডিস্টর্টেড বলতেছি। তো ক্যালকুলেশনটা সবাই করতে পারবে আশা করতেছি, কারণ এই যে সাদা পয়েন্টগুলো হচ্ছে প্রত্যেকটা টেট্রাহেড্রাল হোলকে ডিফাইন করতেছে। তো কিভাবে হইলো তোমরা হয়তো একটু প্র্যাকটিস করলে পাবা। আর এখানেও প্রত্যেকটা হোল এক একটা টেট্রাহেড্রাল হোলকে ডিফাইন করতেছে, বাট সবাই শেয়ারড অবস্থায় আছে, হাফ করে আছে। ওকে, এখানে অক্টাহেড্রাল সাইটের তোমাদের ছবি দেয়া আছে। সো অক্টাহেড্রাল সাইটটা বিসিসির জন্য, এফসিসির জন্য আলাদা করে দেয়া আছে। এখানে তোমাদের চারটা কিউব একসাথে করে কিভাবে শেয়ারড অবস্থায় তৈরি করে বিসিসির ক্ষেত্রে বা এফসিসির ক্ষেত্রে, সেই সব ছবিগুলো এখানে চারটা করে একসাথে স্ট্রাকচার করে তোমাদের ভয়েড দেখানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি স্লাইডগুলা তোমাদের দিয়ে দিব। এখানেও পাশাপাশি দুইটা ইউনিট সেলকে এঁকে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু সফটওয়্যারটা দেখি। তোমরা কি ছবি দেখতে পারতেছো? কোন সফটওয়্যার ইন্টারফেস? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার আমি তোমাদের জন্য এঁকে রাখছি। এটা কি স্ট্রাকচার? একটা সিম্পল কিউব। ওকে, আমরা যদি এখানে একটা বিসিসি বানাইতে চাই তাহলে কি করতে হবে? মাঝখানে একটা অ্যাটম দিতে হবে, রাইট? সো দেখো আমরা একটা মাঝখানে অ্যাটম অ্যাড করি। সাপোজ আমরা কার্বন অ্যাড করলাম মাঝখানে। সো তোমরা যখন তোমাদের কোঅর্ডিনেট তোমরা সবাই বুঝো, রাইট? ইয়েস স্যার। Yes, sir. তোমরা গ্রাফ যখন প্লট করো তখন 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট ইউজ করো, এক্স ওয়াই। আমরা যদি 3 ডাইমেনশনাল করি তাহলে এক্স ওয়াই জেড আসবে। এখন তুমি ধরে নাও, দেখো এই যে ডান সাইডে কিন্তু এক্স ওয়াই জেড তোমাদের ডিরেকশন বলা আছে, একদম ডান কোণায় দেখতেছো? নিচে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি এইটা অনুসারে ধরি যে উপরের এক্সিসটাকে যদি আমি এক্স এক্সিস ধরি, ডান দিকে যদি ওয়াই জেড এক্সিস ধরি, আবার আমার সামনের দিকে যদি ওয়াই এক্সিস ধরি, তাহলে অরিজিন আমি চিন্তা করে নিলাম হচ্ছে এই পয়েন্টটা। ইয়েস স্যার। হলুদ হলুদ যে রঙের বল দেখতেছো সেটাকে যদি আমি অরিজিন ধরি, তার মানে 0 0 0, রাইট? তাহলে প্রত্যেকটা কর্নারে যে ইন্টারসেক্ট করছে সেটাকে আমি 1 ধরতে পারি ইউনিট সেল যদি চিন্তা করি। Yes, sir. লেন্থ 1 বলা যায়। তাহলে এর সেন্টার আমি অ্যাটম বসাইতে চাইলে কোন কোঅর্ডিনেটে বসাইতে হবে? হাফ 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 হাফ, সবগুলো হাফ। ওকে, সো আমরা যখন অ্যাটম বসাবো তাহলে আমরা দেখো
এবিসি বা এক্স ওয়াই জেড এর লেন্থ গুলোকে আমি এবিসি বলতেছি, এই আগের মতোই। এবিসি ইকুয়ালস টু যদি সমান হয় তাহলে আমরা কিউব বলছি। তো এবিসি আমরা দেখো 0.5 0.5 0.5 ধরে দিলাম। আমি যদি অ্যাড করি, তোমরা কিছু দেখতে পারতেছো না হয়তো, বা আমি একটু চেঞ্জ করতে হবে এটাকে। দেখতেছো এখন? Yes, sir. আমি এটার কালারটা চেঞ্জ করে দেই। এটা বিসিসি হয়ে গেছে। Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন যদি আমি আমাদের একটু দেখাই, ওকে, কোনো ডিফারেন্স দেখতেছো? কেউ কি বলতে পারো এখানে কি হয়েছে আসলে? এনিওয়ান? এখানে 8টা কিউব সম্ভবত। এখানে 8টা কিউব আমি আঁকছি। বিসিসি একটা রেড, এই রেড পোরশনটুকু, এই রেড পোরশনটুকু হচ্ছে একটা বিসিসি। ইয়েস স্যার। ওকে, এই একটা বিসিসি কে আমি সব দিকে একটা ইউনিট করে বসাই দিছি। সো এই প্রত্যেকটা গ্রিন হচ্ছে প্রত্যেকটার সেন্টার। আমি যেহেতু একটা ইউনিট সেলকে আমি আলাদাভাবে রেড করে রেখে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে সেন্টার। ওকে, এখন একটু দেখো বিসিসির আমরা বলতেছিলাম টেট্রা অক্টাহেড্রাল সাইড কই ছিল? উপরের 4টা ইয়েস স্যার। সেন্টার এবং উপরেরটার সেন্টার, ইয়েস রাইট? Yes, sir. এখন আমি যদি এগুলাকে কালার করে দেই, দেখো তো এরা মিলে কি একটা অক্টাহেড্রাল হোল তৈরি হয়েছে না? ইয়েস স্যার। এখন এই জিনিসগুলোকে যদি আমি বড় করতে থাকি, যেমন এই রেডিয়াস গুলোকে যদি আমি আস্তে আস্তে আরো বড় করতে থাকি, এক সময় কি হবে? একটা একটা টাচ করবে। ইয়েস স্যার। ওকে, যদি একটা একটাকে টাচ করে সেক্ষেত্রে এর মাঝখানের ভয়েডটা তো থেকেই যাবে, রাইট? ইয়েস স্যার। Yes, sir. আমরা সেম জিনিসটাই বলতেছি, এই যে মাঝখানের ভয়েডটা, এই ভয়েডটুকুই হচ্ছে অক্টাহেড্রাল হোল। ক্লিয়ার? Sir. Yes, sir. স্যার ভয়েডটা অক্টাহেড্রাল হবে মানে? এটার এই 4টা যে হলুদ যে 6টা, এর মাঝখানে ভয়েডটা কি অক্টাহেড্রাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টাহেড্রাল। ক্লিয়ার? ওকে, সো এখন টেট্রাহেড্রাল কিভাবে হলো সেটা আমাকে বলো তো একটু। টেট্রাহেড্রাল আমরা কিভাবে আঁকতে পারি? স্যার যে উপরের চারটা কর্নার নিয়ে সাথে 4টা মানে মাঝখানের একটা কিউবের দুইটা এজের এজ দুইটা, নিয়ে আর মাঝখানে 2টা। দেখো তো এই হলুদ 4টা মিলে কি একটা টেট্রাহেড্রাল তৈরি হয় না?
ইয়েস স্যার হবে। হবে? 2 3 4 একটা হবে স্যার। একটা হবে। তো সেম ভাবে আমি যদি এই 4টা না করে এই দুইটা করি, এই 4টা হবে। ইয়েস স্যার হবে। সিমিলারলি এই দুইটা বাদ দিয়ে আবার এই হলুদের সাথে এই দুইটা নিলাম, তাও হবে। তাও হবে। সেম হবে। ভাবে যদি আমি আবার ওই হলুদের সাথে এই দুইটা নেই, তাও হবে। তার মানে উপরের সারফেসেই, নিচের ইউনিট সেলের উপরের সারফেসেই 4টা পাইলাম। তো 6টা সারফেসে 24টা, বাট যেহেতু শেয়ার আমরা হাফ করে বলতেছিলাম। টোটাল 12টা। তো ভিজুয়ালাইজ করতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, কষ্ট হচ্ছে। মোস্ট প্রবাবলি তোমরা তাহলে বিসিসি তে প্রবলেম হবে না। আমরা একটু এফসিসির দিকে যাই। বিসিসি নিয়ে কার কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এফসিসি স্ট্রাকচারটা একটু দেখি। স্যার এটা কি স্যার ফ্রি সফটওয়্যার এই 3D অটোমেস্টিক? না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল স্টুডিও, এটা ফ্রি না, এটা হচ্ছে ক্র্যাক ভার্সন। তোমরা যদি এটা হচ্ছে অন্যান্য জিনিসও করা যায় সিমুলেশন করার জন্য বা ডিএফটি অ্যানালাইসিসের জন্য। তোমাদের জন্য সাজেস্ট করব ভেস্তা ইউজ করার জন্য। ভেস্তা, ওকে, ভেস্তার ক্র্যাক ভার্সনটা তুমি পেয়ে যাবা সার্চ করলে। ওকে স্যার, থ্যাংক ইউ। খুব ইজিলি তোমরা এটা ম্যানিপুলেট করে দেখতে পারবা। আর একটা ওয়েবসাইটও আছে, ম্যাটেরিয়াল প্রজেক্ট। ম্যাটেরিয়াল প্রজেক্টে যদি যাও, বিভিন্ন তুমি কেমিক্যাল লিখে যদি সার্চ দাও, তার স্ট্রাকচার চলে আসবে, তার বিভিন্ন প্রপার্টি সহ। ম্যাটেরিয়াল প্রজেক্ট ইয়েস স্যার, ওয়েবসাইটে। থ্যাংক ইউ। আমরা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক নিলাম, দেখতেছো সবাই? জি স্যার। Yes, sir. আমরা একটা কিউবের ফ্রেম নিলাম, এখন আমরা অ্যাটম বসাবো। এখান থেকে হচ্ছে কোন এলিমেন্ট বসাতে চাও সেটা বসাতে পারবা যদি কেউ ইউজ করো। সাপোজ আমি অক্সিজেন বসাতে যাচ্ছি, অক্সিজেন কর্নার গুলাতে, অথবা আমি এখানে 0 দিয়ে দেই। ওকে, এফসিসি তে সারফেস গুলাতে কি বসে? এফসিসি এর সারফেসের কোঅর্ডিনেট কত হতে পারে একটু বলতে পারবা? 12। সারফেসের কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড এর হাফ ভ্যালু। হাফ 0, এক্স এর মান 0, হাফ হাফ 0, 0 হাফ হাফ, হাফ 0 হাফ, সবগুলাই, কারণ সারফেস তো অনেকগুলো আছে, রাইট? ইয়েস স্যার। আমরা যদি সেটা বসাই,
ওকে, এখন দেখো তোমরা হচ্ছে গ্রিন এবং ব্লুটা হিসাব একটু বাদ দাও আগে। ইনিশিয়ালি এফসিসি ক্রিস্টাল কে কে তৈরি করছে? এই 6টা সাইডে এবং কর্নারের কর্নার রেড গুলা, রাইট? রেড তো দেখো এখন এই ক্ষেত্রে আমাদের অক্টাহেড্রাল সাইট কোথায় ছিল? একটা সারফেসের রেক্ট্যাঙ্গুলার সাথে মাঝখানে আর নিচে মাঝখানে এই এই চারটা এবং রেক্ট্যাঙ্গুলার আর উপরে দুইটা আমরা সব সারফেসের গুলা মিলে একটা তৈরি করছিল। তো আমরা ওই পজিশনে যদি কোনো অ্যাটমকে বসাই এটাকে আমরা সবুজটা দিয়ে প্রকাশ করতে পারি। ওই হোলে যদি কেউ বসে এসে তাহলে সবুজের জায়গায় বসবে, রাইট? ইয়েস স্যার। ওকে, সিমিলার ভাবে ব্লু এই পয়েন্টগুলোতে আমরা বলছিলাম কি হইতে পারে? এরকম করে আরো রেক্ট্যাঙ্গুলার হয়ে হতে পারে। গ্রিন আর উপরে অক্টাহেড্রালের মধ্যে অ্যাটমটা। হ্যাঁ, আমরা যদি এটাকে আমি সুপারসেল তৈরি করে দেখাচ্ছি। তো দেখো সবাই কি খেয়াল রাখতে পারতেছো কোনটা কি? এটা হচ্ছে সারফেস ব্যারিয়ার, সরি উপরেরটা না, এটা এটা এবং এটা এটা হচ্ছে কম্বাইন্ড যে সারফেসটা। ইয়েস এখন তাহলে এই অ্যাটম এগুলা এবং উপরের যদি আরেকটা আমি এইভাবে নিয়ে আসি কোন একটা কিউবকে, তাহলে ওই উপরেরটা সবগুলা মিলাও কি এই ব্লু যেখানে আছে সেই পজিশনে একটা অক্টাহেড্রাল সাইট তৈরি করবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। যদি করে তাহলে আমরা এটাকে বলতে পারি কি, কয়টা তৈরি করবে তাহলে? 1/4 1/4 12টা এজ আছে এরকম। তো আমরা বলতে পারি 3টা, রাইট? ইয়েস জি স্যার। ঠিক আছে, টেট্রাহেড্রাল সাইট তো এটা ইজিলি বোঝার কথা তোমাদের এফসিসির। এটা এই যে কর্নারটা, ইয়েস স্যার। রাইট? সিমিলার ভাবে আমি যদি জাস্ট এই দুটাকে বাদ দিয়ে এখানে বলি তাহলে এখানেও পসিবল। জি স্যার। ইয়েস স্যার। এই দুটাকে বাদ দিয়ে এখানে দিলেও পসিবল। রাইট? জি স্যার। আবার সিমিলার ভাবেই এখানেও পসিবল। রাইট? ইয়েলোটা সো নিচে যদি 4টা কর্নারে 4টা পসিবল হয় তাহলে উপরে 4টা কর্নারে 4টা পসিবল হবে, টোটাল হবে 8টা। আচ্ছা, এখন বলো এটা নিয়ে কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? কোনো কনফিউশন? নো স্যার। সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি স্যার। ওকে, এখন তাহলে আসি তোমাদের অ্যাসাইনমেন্ট বা ল্যাব রিপোর্টে কি থাকবে। ওকে, তোমাদের বাসার আশেপাশে সবাই কি প্লাস্টিকের বল বা সার্কুলার কিছু কালেক্ট করতে পারবা? পারবো স্যার, পারবো। আচ্ছা, যদি পারো তাহলে সবার কাজ হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার বানাবা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবা, সিম্পল কিউবিককেই বিসিসি স্ট্রাকচার কনভার্ট করতে পারো,
মাঝখানে একটা জাস্ট অ্যাড করে তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আবার ছবি তুলবা এবং এফসিসি স্ট্রাকচার বানাবা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবা। ক্লিয়ার? শুধু প্লাস্টিক বলটা দিয়েই বানাবো? হ্যাঁ, শুধু প্লাস্টিক বলটা দিয়ে কিউব বানাবো? হ্যাঁ, তোমরা হচ্ছে প্লাস্টিক বল ইউজ করতে পারো, বলের সাথে স্টিক হিসাবে যে কোনো কিছু ইউজ করতে পারো, তোমরা যে কোনো ভাবে স্ট্রাকচারটা বানাবে, যে ম্যাটেরিয়াল তোমাদের আশেপাশে আছে। প্লাস্টিক বল ইউজ করতে পারো, সো সিম্পল কিউবিক, বিসিসি আর এফসিসি তিনটা। এফসিসি, হ্যাঁ। যদি ছোট স্ট্রাকচারে যাও তাহলে এই ফ্রেমটা টুথপিক ইউজ করতে পারো, আমরা যেটাকে বলি শলা, ঝাড়ুর যে শলা সেটা ইউজ করতে পারো। যদি বড় শেপের করতে চাও তাহলে পাটকাঠি ইউজ করতে পারো। এই ফ্রেম স্যার বল না পেলে কটন বাডস ইউজ করা যাবে? কটন বাডের উপরে সার্কুলার কিছু একটা লাগাইও। আচ্ছা, কাগজ একটু গোল করে লাগাই দিলে কস্টেপ দিয়ে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই তিনটা তৈরি করার পর কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবো? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে হবে এবং যদি পসিবল হয় তোমরা হচ্ছে কোন হোল কোনটা সেটা বোঝানোর জন্য ওইসব পজিশন গুলাতে কালার করে ছবি তুলতে পারো, অথবা তোমরা যখন ছবি তুলবা ছবি তোলার পরে ওইটা এডিট করে মার্ক করে দিতে পারো। ক্লিয়ার? মানে তোমাদের ল্যাব রিপোর্টে পজিশনটা বুঝলাম না স্যার। মানে ধরো তুমি একটা এফসিসি স্ট্রাকচার বানাইছো, এফসিসি স্ট্রাকচারের অক্টাহেড্রাল হোলটা কোথায় আছে সবগুলা দেখানোর দরকার নেই, মেজর যেটা আছে মাঝখানে, রাইট? এটা সামহাউ ধরো ছবি তোলার পরেও এখানে তুমি মার্ক এডিট করে এদিকে অ্যারো চিহ্ন দিয়ে তুমি ল্যাব রিপোর্টে লিখে দিলা যেখানে এফসিসি এখানে বিসিসি। বুঝেছো আমার কথাটা? ইয়েস স্যার। ছবি তোলার পরে সবগুলা একটা ওয়ার্ড ফাইলে নিয়ে বসাবা, বসানোর পর এগুলো পিডিএফ এ কনভার্ট করবা। এই কনভার্ট করার আগে তোমরা অ্যারো বা বিভিন্ন জিনিস ইউজ করে কোথায় কোন হোল আছে, টোটাল বিসিসি তে কয়টা হোল আছে, টেট্রাহেড্রাল হোল কয়টা, অক্টাহেড্রাল হোল কয়টা, এগুলা মার্ক করে দিতে হবে। তোমাদের কাজ এগুলাই, এগুলা বানাবা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে সেটাই তোমাদের পিডিএফ এ মানে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে। স্যার আমরা এটা বানানোর সবাই হয়তো পাবো না, এরকম কি কোনো সফটওয়্যার নেই যে আমরা মানে সফটওয়্যার দিয়ে বানাতে পারি তারপর সেটা ছবি তুলতে পারি? এরকম যেরকম টিঙ্কারক্যাড দিয়ে আমরা সার্কিট বানিয়েছিলাম। এটা আবার বলো। টিঙ্কারক্যাড দিয়ে আমরা যেরকম সার্কিট বানিয়েছিলাম স্যার, তো এরকম কোনো সফটওয়্যার ইউজ করে কি এরকম স্ট্রাকচার আমরা বানাতে পারবো কিনা? মানে এটা একদম হার্ডওয়্যার দিয়ে বানাইতে হবে? সফটওয়্যার দিয়ে বানানোর থেকে তুমি হার্ডওয়্যার দিয়ে যদি বানাও তাহলে তোমার জন্য বোঝাটা ইজিয়ার হবে ফিউচারে। স্যার বানাবো কিভাবে? তোমার আশেপাশে কি আছে সার্কুলার? সার্কুলার আছে তো স্যার। কাগজ মুড়িয়ে ওটা পজিটিভ দিয়ে হ্যাঁ কোনোভাবে প্লাস্টিক বল অ্যারেঞ্জ না করতে পারো, দরকার হলে কাগজ ছোট ছোট করে মুড়িয়ে সেখানে উপরে একটু পজিটিভ মেরে গোল সার্কুলার বানাই ফেলো। তারপর টুথপিক ইউজ করো, কটন বাড ইউজ করো, শলার ইউজ কাঠি ইউজ করো, যে কোনো ভাবে। বুঝিনি আজকে স্লাইডগুলো কি আমাদেরকে প্রোভাইড করা হবে? হ্যাঁ আমি দিয়ে দিব এগুলো সব। এটা কোশ্চেন ছিল আমাদেরকে বোঝানোর জন্য কি কালার করব? একজন করে বলো। আচ্ছা আমি বলি, আমাদের কি ল্যাব রিপোর্ট লিখতে হবে না, শুধু ওই মানে মডেল গুলো করে ছবি তুলে? মডেল করে তোমরা হাতে বানাবা, বানানোর পর এগুলো ছবি তুলে সেটাই ওয়ার্ড ফাইলে নিয়ে তোমরা অ্যাড করবা, ছবিগুলা অ্যাড করে ওখানে জাস্ট লিখবা। ধরো বিসিসি স্ট্রাকচার বানাইছো, রাইট? জি স্যার। বিসিসি স্ট্রাকচারের পাশে লিখবা বিসিসি তে অক্টাহেড্রাল সাইড কয়টা হইছে, টেট্রাহেড্রাল সাইড কয়টা হইছে। তোমার যে ছবি অ্যাড করছো সেখানে কোথায় বিসিসি এর অক্টাহেড্রাল সাইড, কোথায় টেট্রাহেড্রাল সাইড, একটা অ্যারো দিয়ে জাস্ট দেখাই দিবা, আর কিছু করতে হবে না। স্যার একটা দেখালেই তো হবে না, জাস্ট একটা দেখাই মানে মেজর একটা করে দেখাইলেই হবে। আচ্ছা স্যার, তাহলে তো আমাদের ওই থিওরি অবজেক্টিভ ডিসকাশন ওগুলা কিছু লেখার দরকার নাই এই ল্যাব রিপোর্টের জন্য। আমার জাস্ট তোমরা স্ট্রাকচার বানাও, ছবি তোলো, তোমরা বোঝো এবং এই ছবিগুলো প্রেজেন্ট করো। স্যার আমরা কি কালারফুল বল ইউজ করব? তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। স্যার এডিট করে স্যার কালার করে দিলেই তো আপনি বুঝে যাবেন। বললাম তো তুমি ইভেন এর আগে একবার হয়তো যে তোমরা ছোট ছোট মানে আমরা আলু খাই না, পটেটো। জি স্যার আমি এখন এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ যে ছোট আলু সেটাও ইউজ করতে পারো, বাট মানে ফুড ওয়েস্ট করো না।
মার্বেল দিয়ে করলে তো ভালো হয়। মার্বেলে তুমি অ্যাটাচ করাটা টাফ হবে। আর কিছু আছে আলু দিয়ে ভালো হয়। স্যার এটা সবচেয়ে ভালো হবে। আলু যদি ইউজ করো সেটা আলুটা হচ্ছে নষ্ট করো না। ফ্রেঞ্চ ফ্রাই বানায় কি? সো তোমরা অনেকভাবে তোমরা হচ্ছে ফিউচার ইঞ্জিনিয়ার, সো চিন্তা করো কিভাবে বানানো পসিবল। স্যার মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হবে না আমার হ্যান্ড রাইটিং দিয়ে, যে অ্যাটম কয়টা, টেট্রাহেড্রাল সাইড কয়টা সেটা লিখতে হবে? তুমি যেভাবে প্রেজেন্ট করো জাস্ট ছবিটা পিডিএফ আকারে কনভার্ট করে ওইগুলা আমাকে মার্ক করে জাস্ট ওটা আপলোড দিও। মানে স্যার এই অ্যাসাইনমেন্টে টাইপ করে লিখলেও কোনো সমস্যা নেই? এই অ্যাসাইনমেন্টে টাইপ করে লিখলেও সমস্যা নাই, কারণ এখানে লেখা অনেক এখানে কম। তাহলে কি কি স্ট্রাকচার বানাবো? জাস্ট কিউবিক আর অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল? সিম্পল কিউবিক, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল সাইড মানে স্ট্রাকচার না, এটা হচ্ছে হোল। তুমি এফসিসি বডি সেন্টার্ড কিউবিক, সিম্পল কিউবিক এবং ফেস সেন্টার্ড কিউবিক বানাবা। এই স্ট্রাকচারের মধ্যে পরে তুমি ছবি তোলার পরে দেখাবা যে কোথায় টেট্রাহেড্রাল হোল, কোথায় অক্টাহেড্রাল হোল আছে। ধরো বিসিসি স্ট্রাকচার মানে এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিবা, জাস্ট একটা অ্যাঙ্গেল থেকে হয়তো ক্লিয়ার বোঝা নাও যেতে পারে। ক্লিয়ার? কয়েকটা ছবি তুলবা। ইয়েস স্যার, বুঝেছি। সবাই কি ক্লিয়ার? স্যার অবজেক্টিভ বা ডিসকাশন লিখতে হবে? এগুলা কিছুই লিখতে হবে না, তোমরা জাস্ট স্যার একটা স্ট্রাকচারের জন্য কি মাল্টিপল পিকচার দিব আমরা? সেটাই বলতেছি, একটা স্ট্রাকচারের মাল্টিপল পিকচার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিবা যেন বোঝা যায় যে আসলে এটা কি বানাইছে। এমন একটা অ্যাঙ্গেল থেকে তুমি ছবি দিলে আমি দেখে বুঝতেছি না আসলে কি বানাইছে, তাহলে তো প্রবলেম। তাহলে একটা স্ট্রাকচারের পিছনে কয়টা ছবি দিব? তাহলে এটা দাও 2 3টা 4টা 5টা যে কয়টা দিতে চাও, কোনো সমস্যা নেই, বেশি স্যার দেওয়ার দরকার স্ট্রাকচার নেই। একটা, এফসিসি একটা, বিসিসি একটা, তিনটা হবে? 3টা স্ট্রাকচার, সবগুলা 2টা বা 3টা করে ছবি দিয়ে দাও। আমরা টোটাল 3টা করে, 3টার জন্য 9টা দিই। 9টা দিয়ে দাও, সমস্যা নাই। ক্লিয়ার? তো এটা সার্কুলার নাম্বার বিভিন্ন 2। কিছু ইউজ করতে পারো তোমরা। বলো কি বললা? তো এটা এক্সপেরিমেন্ট নাম্বার 2 আর হচ্ছে আমাদের যে নামটা দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন টু ক্রিস্টালোগ্রাফি মেবি, এটাই হচ্ছে মানে এক্সপেরিমেন্টের নেম। সেটা এক্সপেরিমেন্ট নেম। আমি তোমাদের স্লাইডগুলো প্রোভাইড করে দিব, সমস্যা নাই। স্যার এক্সপেরিমেন্ট লেখার মানে ল্যাব রিপোর্ট লেখার স্টেপগুলো যদি আবার একটু বলেন, কি কি লিখবো কি কি লিখবো না? আজকে বেশি কিছু লিখতে হবে না, তুমি জাস্ট এক্সপেরিমেন্ট নাম লিখবা, কোর্স টাইটেল এগুলা যেটা কভার পেজে লেখে লিখবা, পরে গিয়ে জাস্ট ক্রিস্টাল স্ট্রাকচার ধরো লেখলা সিম্পল কিউব, এর নিচে ছবি অ্যাড করো। এখানে টেট্রাহেড্রাল হোল কয়টা আছে, অক্টাহেড্রাল হোল কয়টা আছে, যদি থাকে সেটা কোথায় আছে অ্যারো চিহ্নতে মার্ক করে দাও, এখানে লিখে দাও পাশে টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল। ক্লিয়ার? একটার কাজ শেষ। পরে লেখো বিসিসি, টেট্রাহেড্রাল হোল কয়টা আছে, অক্টাহেড্রাল হোল কয়টা আছে, এর নিচে 2 3টা ছবি অ্যাড করো এবং অ্যারো দিয়ে দেখাই দাও কোথায় টেট্রাহেড্রাল হোল, কোথায় অক্টাহেড্রাল হোল। আর ক্যান্ডি ইউজ করলে কোনো প্রবলেম আছে অ্যাটমে? আবার বলো। ক্যান্ডি ইউজ করলে কোনো প্রবলেম আছে অ্যাটম হিসেবে? আমি তো বললাম তুমি যে কোনো ভাবে প্রেজেন্ট করে আমাকে বুঝাইতে পারলেই হয়েছে। কিছু আছে? ক্লিয়ার? তোমরা চিন্তা করো কিভাবে করা যেতে পারে। আর কোনো কোশ্চেন? না স্যার, বুঝছি স্যার।